আসসালামু আলাইকুম। তো তোমাদের মানে আগে থেকে বলা ছিল যে মানে তোমাদের বায়োলজিটা শুরু করব। তো এতদিনে অনেক ক্লাস নিছি, মানে বায়োলজি রিলেটেড কিছু ক্লাস নিছি। বাট আসলে তোমাদের অধ্যায়ের সাথে ডাইরেক্টলি ওই মানে ক্লাসগুলো তেমন কোনো সম্পর্ক নেই, এগুলো তোমার পুরা বইয়ের সাথে সম্পর্ক। তো ওরকম ক্লাস তোমার 5টা ক্লাস হয়েছে, পার্টে পার্টে ভাগ করার পরে 5টা ওইরকম ক্লাস হয়েছে। দেন আর একটা ভিডিও দিছি যে কিভাবে তোমরা আমার ভিডিও ফলো করবা, দেন ওই ভিডিওটা করে তোমরা কিভাবে পড়বা ওর উপর একটা ভিডিও করছি। তাহলে ওটা করলে তোমরা বুঝতে পারবে যে আমার এই ভিডিওগুলো, যে আমি ধরো বায়োলজি মেডিকেল স্ট্যান্ডার্ড বেসিক স্ট্যান্ডার্ড মিলে অনেকগুলা ভিডিও হয়ে যাবে। তো সব ভিডিওর জন্য ইনকমন একটা মানে ট্যাকটিক্স বা একটা প্রসিডিউর থাকবে। তো ওই জিনিসটাই আমি লাস্ট ভিডিও যেটাতে বলছিলাম যে কিভাবে তোমরা আমার ভিডিও ফলো করবা, ওটার ভিতরে তোমরা পেয়ে যাবে। তো অনেক কিছু বলেছি, কিন্তু মানে আসল যে জিনিসটা মানে যেই জিনিসটা করানোর কথা ওইটাতে এখনো যাই নাই। তো আজকে সেই সেই জিনিসটাতেই যাব, অর্থাৎ তোমাদের বই থেকে পড়ানো শুরু করব। তো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস হবে এটা। তো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস, আচ্ছা লিখে রাখি। এটা হলো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস, এটা মেডিকেল স্ট্যান্ডার্ড এর পরে হবে, মানে এই সবগুলা মানে দুটা বই শেষ করে দেন মেডিকেল স্ট্যান্ডার্ড শুরু করব। তো বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস শুরু করি। তো কথা মতো আজকে আমরা শুরু করবো হলো বায়োলজি ফার্স্ট পেপার, অর্থাৎ বোটানির 1 নম্বর অধ্যায় কোষ আর কোষের গঠন। এই অধ্যায়টা আমরা শুরু করব। তো এই অধ্যায়টা আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক চ্যাপ্টারটা। কি হলো তোমার চ্যাপ্টার 1, কোষ আর কোষের গঠন। তো তোমাদের আমি গত ভিডিওতে অনেক ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি যে আমার ভিডিওগুলো কিভাবে তোমাদেরকে পড়াবো। তো আমি তোমাদেরকে ওইভাবেই পড়াবো। তোমরা যদি গত ভিডিওটা দেখো তাহলে একটু মানে আমার মনে হয় যে তোমরা একটু ভিডিওটা দেখে আসো তাইলে, কারণ একটা ভিডিওতে আমি তোমাদের ক্লাস নিয়েছি, ক্লাসের আগে আমার অত কিছু বলা সম্ভব হবে না যে কিভাবে কি করবা কিভাবে, এই জন্যই আলাদা একটা ভিডিও বানানো। ওই ভিডিওতে ইনকমন আমার সবগুলা ভিডিও, যাতে মানে ওই ভিডিওটা দেখলে তোমরা আমার সবগুলা ভিডিও প্রপারলি ফলো করতে পারবা। তাই ওই ভিডিওটা দেখো, দেন মানে এটা আসো, কারণ আমি অত বিস্তারিত বলবো না যে কিভাবে আমার ক্লাসটা তোমরা ফলো করবে, আমি জাস্ট মানে ক্লাসটা নেওয়া শুরু করবো। তো কথা না বাড়াই ক্লাসে যাই। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি আমার পড়ার সিস্টেম দুই ভাবে হবে। আমার পড়ার সিস্টেমটা মানে আমার সিস্টেমটা আমি গত ভিডিওতে তোমার এক্সপ্লেন করে দিছি। তো পড়াটা আমি এরকম ভাবে, ধরো এটা হলো আমার বোটানি বই। তো এই বইতে মোটামুটি তোমার অনেক কিছু দাগানো আছে, অনেক কিছু বাদ দিয়ে আছে। তো আমার দাগানো লাইনগুলো আমি তোমাদেরকে প্রথমে বলবো যে এই লাইন ওই লাইন, এই লাইন ওই লাইন, এই লাইন। তো তোমরা একটু কথাটা শুনে একটু ওই জায়গাটা দাগায় নাও। আর আরেকটা জিনিস বলে দিছিলাম যে আমি যদি একটা সেন্টেন্স বলি ওই সেন্টেন্সটাই দাগানো লাগবে, একটা ওয়ার্ড বললে ওই ওয়ার্ডটাই দাগানো লাগবে। কিছু বেশিও দাগাবে না আবার কিছু কমও দাগাবে না, যেটা বলতেছি ওইটাই দাগাবা। মানে তোমার মাথায় অনেক কিছু আসবে যে ভাই এত কিছু বাদ দিয়ে দিচ্ছেন, এরকম কেন করতেছেন। তো বলছি একটু ট্রাস্ট রাখা লাগবে, ট্রাস্ট না রাখলে হবে না। তো তোমরা আমার উপর সেই ট্রাস্টটা রাখো, তাইলে বুঝতে পারবা যে কেন আমি এত কিছু করতেছি। যে এই বইটা যখন শেষ হবে দেন তুমি রিয়েলাইজ করতে পারবা যে আমি কেন তোমাদেরকে এটা করতেছি। তোমাদেরকে তাও কিছু কথা বলি। ধরো আমি তোমাদেরকে অনেক বাদ দিয়ে পড়াচ্ছি, অনেক বাদ দিয়ে পড়াচ্ছি। তো বাদ দিয়ে পড়াইলে কি হবে, তোমার যা পড়বা আমি ওরকম ভাবেই পড়াবো যাতে জিনিসটা তোমার মাথায় গেঁথে যায়। ধরো আমি পড়াচ্ছি, আমি বাদ দিয়েই যা পড়াচ্ছি ওটা তুমি যদি 100% ধরো, ফার্স্ট টাইম যদি তোমরা আমার ভিডিও করো তোমাদের মাথার ভিতরে 100% গাঁথবে না, 100%-এর ভিতরে অ্যাটলিস্ট তোমার হলো 30% মতো গেঁথে যাবে। তো ওই 30% এমন ভাবে গাঁথবে যে তুমি কখনো ভুলবা না। তখন কি হবে, তুমি ধরো একবার পড়ছো দেন আরো একবার পড়লা, দেন কখনো ওই 30টা 30 থাকবে না, ওই 30টা অবশ্যই 40 হবে, তারপরে 45 হবে, এরকম করতে করতে জিনিসটা বাড়তে থাকবে। বাট তুমি যদি মুখস্থ করো সব একসাথে পড়ো, তখন কি হবে, তখন তোমার 100% পড়াই হবে। আমার পড়ায় কিন্তু তোমার 20-30% হচ্ছে। বাট কি হবে, তুমি যখন হলো আরো মানে এই একটা অধ্যায়ের শুরুর দিকে পৌঁছো 100% সব মুখস্থ করে ফেলছো, অধ্যায়টা শেষ হয়েছে তোমার ওই 100% 0% হয়ে যাবে। অর্থাৎ তোমার কিছুই মাথায় থাকবে না। তো কিছুই মাথায় থাকবে না, দেন তুমি আবার বললা, দেন 100% হলো, তারপরে আবার কিছুদিন পর আবার 100% 0%, এরকম 100-0 100-0 করে চলতে থাকবে। বাট আমার পড়াই কি হবে, আমার পড়াই তোমাকে আমি তুমি কম ফার্স্ট চান্সে তুমি 100% কখনো বুঝবা না এটা। মানে আমি তোমার গ্যারান্টি দিচ্ছি, তুমি যত ভালো স্টুডেন্ট হোক তুমি 100% কখনো তোমার মাথায় ঢুকবে না। এখন স্টুডেন্ট ওয়াইজ এটা 30%, 40%, 50%, 50%-এরও বেশি হবে না। মানে মাথার ভিতরে একদম যেটা গাঁথবে মানে ওটা তুমি কোনোদিন ভুলবা না, ওই জিনিসটা আমি বলতেছি।
তো এরকম ভাবে তোমার মাথায় গেঁথে যাবে। দেন কি হবে, দেন তোমার ধরো মাথার ভিতরে 30% গাচ্ছে, দেন আরেকবার বললা, তখন কি হবে, তখন হলো তোমার এই 30%টা 40% হবে। আরেকবার বললা 40%, 45 হলো, আরেকবার হলো 50, এমনি আস্তে আস্তে বাড়তে থাকবে, কমবে না, একবারে জিরো হবে না, আবার একবারে 100 হবে না, বাট তোমার এভারেজলি জিনিসটা বাড়তে থাকে। আর এই জিনিসটাই অনেক বেশি ইফেক্টিভ। তো আমি তোমার ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা যেরকম হবে, তো তোমার প্রথম অধ্যায়, তো প্রথম অধ্যায়ে তোমরা এই কোষ আর কোষের গঠন একদম প্রথম পৃষ্ঠাটা বের করবা। প্রথম পৃষ্ঠা বলতে ওই যে মানে যেখানে তোমার লেখা আছে, মানে মূল শিরোনামটা দেওয়া আছে যে কোষ আর মানে কোষের নামকরণ, কোষের নামকরণ। তো এই শিরোনামে যে তুমি কি দাগাবা, তুমি রবার্ট হুক ওয়ার্ডটা দাগাবা। দেন হলো 1665 সাল, এই ওয়ার্ডটা দাগাবা। তারপরে কি দাগাবা, তারপরে সেল দেখবা একদম মানে লাস্টের লাইনের আগের লাইনে সেল নামক একটা ওয়ার্ড আছে, ওই সেল ওয়ার্ডটা দাগাবা। তারপরে সেল ওয়ার্ডের নিচের লাইনে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ আছে, ওই ওয়ার্ডটা দাগাবা। মানে তোমরা কি কি দেখাবা এইখানে, এই যে এই প্যারাতে কোষের নামকরণে এখানে তোমরা দাগাবা হলো রবার্ট হুক দেখাবা, 1665 সাল দাগাবা, সেল, সেল একটা ওয়ার্ড আছে তোমার একদম লাস্টের লাইনের আগের লাইন, মানে এই পৃষ্ঠার লাস্টের আগের লাইনে সেল একটা ওয়ার্ড আছে, তো সেল ওয়ার্ডটা দাগাবা। দেন কি দাগাবা, দেন হলো সেলের নিচের লাইনে আছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ, এই গ্রন্থটা দাগাবো। তো এই চারটা জিনিস তোমরা দাগাই নাও। তারপরে পরের পৃষ্ঠায় আসো, তো পরের পৃষ্ঠায় আসলাম, পরের পৃষ্ঠায়, তো পরের পৃষ্ঠায় দেখবা একটা বিজ্ঞানীর নাম আছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি যে তোমরা ধরো মানে একটু দাগাইতে তোমাদের সমস্যা হবে, কারণ আমি বলতেছি বই দেখে দেখে, তোমাদের খুঁজে পাইতে একটু সমস্যা হবে। তো তোমাদেরকে আমি বলে রাখবো যে ধরো আমি এই যে এই কোষ অধ্যায়টা তোমাদের পড়াচ্ছি, তো তোমরা আমার মানে কি বলবো, আমি তোমাদেরকে পড়াবো, পড়ানোর আগে তোমরা একটু বইয়ের মানে বইটা একটু রিডিং পড়বা বা চোখ দিয়ে দেখবা, এই মানে শুধু রিডিং পড়বা বা চোখ দিয়ে একটু দেখবা। দেখলে কি হবে, এই যে আমি তোমাদেরকে জায়গায় জায়গায় বলে দিচ্ছি যে এইখান থেকে এটা দাগাও, ওইখান থেকে ওইটা দাগাও, তো তোমরা যদি একবার পড়া থাকে তাহলে তোমরা ইজিলি ক্যাচ করতে পারো যে এখানে এইটা আছে, বা একটু দেখলে একটু খুঁজলেই পেয়ে যাবা। বাট একদম না পড়া থাকবে তুমি ওটা খুঁজে পাবা না। তো একবার একটু পড়ে নিবা, মানে পুরা অধ্যায় না পড়তে পারলেও ধরো মোটামুটি একটু পড়ে নিলা, নিয়ে আমার ক্লাস করলা, দেন আমি যেই পর্যন্ত গেলাম দেন তারপরে একটু পড়ে নিলা, জাস্ট ক্লাসটাকে একবার একটু পড়ে নিলা, তাহলে একটু সুবিধা হবে। তো পরের পৃষ্ঠায় তুমি হলো অ্যান্টনি ভ্যান লিওন, অ্যান্টনি ভ্যান লিওনক এই ওয়ার্ডটা দাগাও, মানে একটা বিজ্ঞানীর নাম অ্যান্টনি ভ্যান লিওনক, এটা দাগাও। দেন অ্যান্টনি ভ্যান লিওনক হলো মানে আমার বই অনুযায়ী, তো আমার বইটা হলো একদম নতুন এডিশন, একদম নতুন এডিশনের বই। তো তোমাদের অনেকের কাছেই নতুন এডিশনের বইটা থাকবে না, এর জন্য আমি ওয়ার্ড গুলা বলতেছি, তোমরা একটু খুঁজে খুঁজে দাগাও যে ওই বই পাড়াতে তোমার অ্যান্টনি ভ্যান লিওনক নামে একটা বিজ্ঞানীর নাম আছে, ওইটা দাগাবা। দেন পূর্ণাঙ্গ কোষ এই ওয়ার্ডটা দাগাবা। তারপরে কি দেখাবা, তারপরে হলো জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, এতটুকু দেখাবা। কি কি দেখাবা, অ্যান্টনি ভ্যান লিওনহুক দেখাবা। তারপরে দেখবা ওই অ্যান্টনি ভ্যান লিওনহুকের পরে আরেকটা ওয়ার্ড আছে পূর্ণাঙ্গ কোষ, মানে ওটা এক লাইনের ভিতরে আছে, পূর্ণাঙ্গ কোষ ওয়ার্ডটা দেখাবা। দেন জীবিত কোষ হলো ওয়ার্ড, জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, এতটুকু দেখাবা। তো এই জিনিসগুলা দাগাবা। তো ওই যে আগের পৃষ্ঠায় কিছু বললাম, তো ওইগুলো ধরো ওইখানে না পেলেও আশেপাশে একটু খুঁজবা, মানে আমার ধরো বইটা তো এখন এক এক এডিশনের বইতে একটু আলাদা থাকতে পারে। তো এই জন্য মানে আমি যা বলতেছি ওটা একটু মানে ভালো মতো কানের ভিতরে ঢুকে একটু খুঁজবা, অবশ্যই তোমার বইতে থাকবে, তোমার বইতে নাই মানে তুমি ধরো আমারটা একদম নতুন এডিশন, এর আগের এডিশনে পাবা, তার আগের আমি যা যা বলতেছি সব এই এডিশনের ভিতরেই থাকবে। তো তোমরা একটু খুঁজে নিবা, একটু কষ্ট করে একটু খুঁজে নিবা। তাইলে কি কি বললাম, রবার্ট হুক দাগাবা, 1665 সাল দাগাবা, সেল, সেল এই ওয়ার্ডটা দাগাবা। দেন হলো তোমার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ দাগাবো, অ্যান্টনি ভ্যান লিওনহুক দাগাবা, পূর্ণাঙ্গ কোষ দাগাবো, জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, এতটুকু দাগাবা। গেলা। দেন ওইখানে নিচের দিকে দেখবা একটা সংজ্ঞা আছে তোমার লিওয়ার সিগভিসের মতে, তো ওই সংজ্ঞাটা তুমি ওই সংজ্ঞায় শুধু কি কি দাগাবা, কোষ ওয়ার্ডটা দাগাবা, একদম শুরুতে কোষ আছে, কোষ ওয়ার্ডটা দাগাবা। দেন হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, এই পুরাটুক দাগাবা, জৈবিক ক্রিয়াকলাপের একক এই পুরাটুক দাগাবা। তারপরে হলো অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এতটুকু দাগাবা। তারপরে হলো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম, এতটুকু দাগাবা। তো তোমাদের যদি আমার প্রথমবার কথাটা শুনতে একটু অসুবিধা হয়, তাহলে তোমরা ওই ভিডিওটা একটু মানে পিছনের দিকে টেনে নিয়ে একটু শুনে নিও, একটু প্রপারলি শুনে নিও। আমি দুইবার করে বলতেছি, তাও যদি শুনে তোমরা আরেকবার শুনে নিও। তো কি কি দাগাবা, কোষ ওয়ার্ডটা দাগাবা, জৈবিক ক্রিয়াকলাপের একক দাগাবা, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এইটা দাগাবা। দেন কি সজীব মাধ্যম সারে আত্মপ্রজননে সক্ষম, এতটুকু দাগাবা। শেষ। তারপরে পৃষ্ঠায় চলে আসো, তারপরে পৃষ্ঠায় দেখবা কোষের বৈশিষ্ট্য নামে একটা প্যারা আছে, তো ওই প্যারাটা দাগাও, কোষের বৈশিষ্ট্য এই ওয়ার্ডটা দাগাবা। দেন কি দাগাবা, তারপরে একটা জিনিস আছে হলো হোমিওস্ট্যাটিক অবস্থা
হলো বজায় রাখা, মানে হোমিওস্ট্যাটিক অবস্থা এতটুকু দাগাবা, দেন নিচে আছে হলো বজায় রাখতে পারে ওইটুকু দাগাবা। হোমিওস্ট্যাটিক অবস্থা দাগাবো, বজায় রাখতে পারে এতটুকু দাগাবা। দেন কি, দেন হলো বিপাক প্রদর্শন করে এতটুকু দাগাবা। মানে ওর একটু পরে আছে হোমিওস্ট্যাটিক অবস্থান, পরে আছে হলো বিপাক প্রদর্শন করে এতটুকু দেখাবো। দেন ওর নিচে দেখবা যে আছে হলো জিনগত তথ্য ধারণ এবং এবং হলো তোমার প্রজনন প্রজনন কি প্রজন্মান্তরে সঞ্চালন করে এতটুকু দেখাবা। কি দেখাবা? জিনগত তথ্য ধারণ এবং প্রজন্মান্তরে সঞ্চালন করে, এই মানে এতটুকু দেখাবা। তো এখানে কি কি দেখাবা? এখানে হলো কোষ ওয়াটটা দেখাবা, জৈবিক ক্রিয়াকলাপের একক এটা দেখাবা। দেন হলো তোমার অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এটা দেখাবা। দেন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম এইটা দেখাবা। দেন হলো হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখে এইটা দেখাবা। দেন হলো বিপাক প্রদর্শন করে এইটা দেখাবা। তারপর হলো জিনগত তথ্য ধারণ এবং পুরো জন্মান্তরে সঞ্চালন করে এতটুকু দেখাবা। দাগাইলা, দেন পরের পৃষ্ঠায় যাও, মানে আমার বই অনুযায়ী পরের পৃষ্ঠা তোমাদের ওই পৃষ্ঠায় থাকতে পারে বা এই পৃষ্ঠায় আসতে পারে। তো দেন হলো কোষ। কোষ কি? কোষ হলো তোমার জীবদেহের গঠন আর কাজের একক। একটা দেখো, এরপরে একটা জিনিস বলা আছে যে কোষ হলো জীবদেহের গঠন আর কাজের একক। তো জীবদেহের গঠন ও কাজের একক এই এতটুকু দেখাও, জীবদেহের গঠন আর কাজের একক এতটুকু দেখাও। দাগাইছো। দেন একটা প্যারা আছে, তো প্যারাটার নাম হলো কোষবিদ্যা। কোষবিদ্যা, তো কোষবিদ্যা পুরা প্যারাটাই দাগাবা, যে কোষবিদ্যা পাশে ইংলিশে লেখা আছে সাইটোলজি, এই পুরাটুকুই দাগাবা। কোষবিদ্যাও দাগাবা, সাইটোলজিও দাগাবা। তো দাগাইলা। দাগানোর পরে এখানে তোমার হলো মানে শুরুতেই আছে হলো জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় এতটুকু দাগাবা, যে জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় এতটুকু দাগাই নিলাম। দাগাইলা। দাগানোর পরে গেল। দেন ওইখানে আরেকটা জিনিস আছে যে রবার্ট হুক কোষবিদ্যার জনক এতটুকু দেখাবা, রবার্ট হুকটা দেখাবা। দেন কোষবিদ্যার জনক এতটুকু দেখাবা। তারপরে হলো তোমার আছে হলো আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন, তো কার্ল পি সোয়ানসনটা দেখাবা। আর আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যার জনকটা দেখাবা। আর হলো কার্ল পি সোয়ানসন এতটুকু দেখাবা। দাগাইলা, এতটুকু দেখাইছো। তারপরে হলো তোমার সোয়ান, স্লেইডেন আর হলো ভার্চু কোষতত্ত্ব প্রদান করেন। তো সোয়ান, স্লেইডেন আর ভার্চু কোষতত্ত্ব প্রদান করেন এতটুকু দেখাবা, যে সোয়ান, স্লেইডেন আর ভার্চু হলো কোষতত্ত্ব প্রদান করেন। তোমরা কি কি দেখাবা? সোয়ান দেখাবা, স্লেইডেন দেখাবা আর ভার্চু দেখাবে। ভার্চু দেখাবা, এটা হলো এই জিনিসটা তোমরা দেখাবা। আর হলো কোষতত্ত্ব প্রদান করেন এতটুকু দেখাবা। তাহলে এখানে কি কি দেখাবা? এখানে তুমি দেখাবা হলো জীবদেহের গঠন ও কাজের একক, জীবদেহের গঠন ও কাজের একক এতটুকু দাগাবা। দেন কি দাগাবা? কোষবিদ্যা, সাইটোলজি, এই দুইটা ওয়ার্ডই দাগাবা, কোষবিদ্যাও দাগাবা, সাইটোলজিও দাগাবা। দেন কি দাগাবা? জীববিজ্ঞানের যে শাখায় তোমার কোষ সম্পর্কে আলোচনা করা হয়, তো এতটুকু দাগাবা, যে জীববিজ্ঞানের যে শাখায় তোমার কোষ সম্পর্কে আলোচনা করা হয় এতটুকু দাগাবা। দেন কোষবিদ্যা বা সাইটোলজি এতটুকু দাগাবা, কোষবিদ্যা বা সাইটোলজি এতটুকু দাগাবা। মানে কোষবিদ্যা বা সাইটোলজি দাগাবা, ওই প্যারাতেও দাগাইতে পারো বা পরে এই যে কোষবিদ্যা বা সাইটোলজি বলা আছে এখানেও দাগাইতে পারো, বাট তোমার ওই কোষবিদ্যা সাইটোলজি এই দুইটা ওয়ার্ড দাগানো লাগবে। তারপরে কি দেখাবা? তারপরে রবার্টুক দেখাবা, কোষবিদ্যার জনক এতটুকু দেখাবা। দেন হলো কার্ল পি সোয়ানসন, আধুনিক কোষবিদ্যার জনক এতটুকু দেখাবা। তারপরে হলো তোমার সোয়ান, স্লেইডেন, ভার্চু কোষতত্ত্ব প্রদান করেন এতটুকু দেখাবা। এই হলো মোটামুটি, তোমরা এই পর্যন্ত দাগাই নাও। মানে আমার কথাগুলো না বুঝতে পারলে একটু রিভার্সে যাও বা কিছু মানে মানে একটু এক দুইবার শুনে এগুলো দাগাই নাও। এখন দাগানোটা বলতে আসলে এইভাবে আসলে বলাটাও একটু সমস্যা হচ্ছে, জিনিসটা আসলে আমি ওরকম ভাবে আমার মাথায় মানে আমি বুঝতে পারি নাই যে জিনিসটা এতটা একটু কমপ্লেক্স হচ্ছে। তো আমি ঠিক করছি যে আমি ধরো ওই মানে আমার দাগানো বইটার ছবি তুলে আমি এই যে আমার যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে দিয়ে দিব। তো যারা ধরো মোটামুটি দাগাইতে পারছো ওইরকমই রেখে দাও, যদি একটু বাদও যায় তোমরা ওই ফেসবুক পেজে একদম আমার বইটা দাগানো থাকবে, আমার দাগানো বইটা থাকবে। তো তোমরা ওইখান থেকে ওই পৃষ্ঠাগুলো একটু দেখে দেখে নিও, তাইলে তোমাদের আরো সুবিধা হবে। তো এই হলো তোমার হলো মোটামুটি হলো আমি তোমাদেরকে দাগালাম, এখন তোমাদের তো দাগাই দিছি, এখন শুধু দাগাই দিলে তো হবে না, পড়াইতে হবে। তো পড়াই। তো প্রথম থেকে দাগাইছি, তো প্রথমে তোমার কি দাগাইছি প্রথমে তোমাকে আমি বলি, আমি তোমাদেরকে আমার পড়ার সিস্টেমটা বলি, আমি তোমাদেরকে বলি যে তোমরা পড়বাটা কিভাবে। এইভাবে পড়বা, যে ধরো তোমরা এই অধ্যায়তে গেলা, তো অধ্যায়ের নাম কি? কোষ আর কোষের গঠন, ভালো কথা, অধ্যায়ের নাম কোষ আর কোষের গঠন। তার মানে কি? তোমার অধ্যায়ের প্রথমে কি আসবে? তোমার কোষ সম্পর্কে তোমার জানা লাগবে, যে তুমি কোষ সম্পর্কে কতটুকু জানো। তো কোনো কিছু সম্পর্কে জানার আগে তোমার তার ইতিহাস সম্পর্কে জানা লাগবে, তো এখানে তোমার কোষের ইতিহাস সম্পর্কে জানা লাগবে। তো কোষের ইতিহাসটা আমি যেইভাবে বলতেছি তোমরা ওইভাবে মাথার ভিতরে ক্যাচ করে ওইভাবে আমার দাগানোটা মিলাই পড়বা।
যেমন তোমার কোষ আবিষ্কার করছেন কি? রবার্ট হুক কোষ আবিষ্কার করছেন। কত সালে আবিষ্কার করছেন? 1665 সালে তিনি কোষ আবিষ্কার করছেন। তো কোষের ইংলিশ টার্মটা একটু জানবা, যে কোষকে তোমার ইংলিশে সেল বলা হয়। তো এটা একটু জেনে রাখবা। দেন হলো কি জানবা, যে রবার্ট হুক এই যে কোষটা আবিষ্কার করছেন, দেন আবিষ্কার করার পরে এটা তো প্রকাশ করা লাগবে, যে আমি কোষ আবিষ্কার করছি, লোকজনকে জানানো লাগবে। তো এটা তিনি কিভাবে জানিয়েছেন? তার একটা গ্রন্থ বা একটা ওই যে বই বা গ্রন্থ এরকম একটা জিনিস পাবলিশ করছিলেন, যেটার নাম হলো মাইক্রোগ্রাফিয়া। তাহলে কোষের হিস্ট্রি সম্পর্কে তুমি তিনটা জিনিস জানলা। আবিষ্কারক হলো রবার্ট হুক, আবিষ্কার হয়েছে 1665 সালে, আর এটা রবার্ট হুক প্রকাশ করেছেন হলো মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। কিন্তু এখানে একটা কাহিনী আছে তোমার। রবার্ট হুক যেই কোষটা আবিষ্কার করেছিল, এটা আসলে একটা মৃত কোষ ছিল। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু অ্যাডভান্সে বলে রাখি, যে কোষের ভিতরে বিভিন্ন কোষের অঙ্গাণু থাকে। এটা কম বেশি তোমরা সবাই জানো, যে কোষের ভিতরে তোমার কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তো রবার্ট হুক তোমার প্রথমত দেখেছিল একটা মৃত কোষ দেখেছিল। দ্বিতীয়ত দেখেছিল যে ও কোষের, মানে রবার্ট হুক পুরা কোষটা দেখতে পারে না, শুধু কোষের কোষ প্রাচীরটা দেখেছিল। তো রবার্ট হুক কি দেখেছিল? কোষের হলো একটা মানে অঙ্গাণু, যেটাকে যেটাকে কোষ প্রাচীর বলে। রবার্ট হুক কোষ প্রাচীরটা দেখেছিল, দেখে ওটাকে বলছিল যে এটাই হলো কোষ। আর হলো ওই কোষ, আর উনি যে কোষ প্রাচীরটা দেখছিল ওটা আসলে মৃত ছিল। তো এই দুইটা জিনিস হলো রবার্ট হুক মানে এরকম ভাবে দেখছিল, যে মৃত কোষ দেখছিলেন, এবং কোষের যেই মানে যে কোষটা দেখছিলেন ওটা আসলে কোষের কোষ প্রাচীর ছিল। পরে তোমার কিছুদিন পরে একটা বিজ্ঞানীর নাম কি? অ্যান্টনি ভ্যান লিওনক। এটা ওইখানে দাগানো আছে যে অ্যান্টনি ভ্যান লিওনক। তো তিনি কি করেন, যে রবার্ট হুকের দুইটা লিমিটেশন ছিল, যে তিনি কি করেছিলেন, তিনি হলো মৃত কোষ আবিষ্কার করছিলেন। তো অ্যান্টনি ভ্যান লিওনেক তিনি পরে হলো জীবিত কোষ পর্যবেক্ষণ করে, মানে জীবিত কোষ আবিষ্কার করে। তো জীবিত কোষ আবিষ্কার করছেন। দেন রবার্ট হুক কি করছিলেন, কোষের একটা অঙ্গাণু, কোষ প্রাচীরটা মূলত তিনি দেখেছিলেন বা আবিষ্কার করছিলেন। বাট তিনি এটাকে কোষ মনে করছিলেন। পরে অ্যান্টনি ভ্যান লিওনেক তিনি কি করছিলেন, একটা পূর্ণাঙ্গ কোষ আবিষ্কার করেন। অর্থাৎ অ্যান্টনি ভ্যান লিওনেক এমন একটা কোষ পর্যবেক্ষণ করেন বা আবিষ্কার করেন, যেই কোষের ভিতরে তোমার কোষের সব অঙ্গাণু আছে, শুধু কোষ প্রাচীর না, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সবই ছিল। তো রবার্ট হুকের যেই দুইটা লিমিটেশন ছিল, যে সে মৃত কোষ দেখেছিল এবং কোষের শুধুমাত্র কোষ প্রাচীর দেখেছিল, এই দুইটা লিমিটেশন হলো তোমার অ্যান্টনি ভ্যান লিওনেক এটা ফুলফিল করে দিয়েছিল। অর্থাৎ তিনি পূর্ণাঙ্গ কোষই পর্যবেক্ষণ করেছিলেন এবং জীবিত কোষই পর্যবেক্ষণ করেছিলেন। তো এই হলো তোমার কোষের মোটামুটি হিস্ট্রি। তোমার এতটুকু হিস্ট্রি জানলেই হবে। এখানে যে এক গাদা বিজ্ঞানীর নাম লেখা আছে, এইটা আছে ওইটা আছে, তোমার লাগবে না। আপাতত তোমার মানে বেসিক জিনিসটা ডেভেলপ করার জন্য তোমার জাস্ট এতটুকু জানলেই হবে। দেন তোমরা পরে আসো। তো পরে এখন তুমি কোষের ইতিহাস সম্পর্কে জানছো, এখন একটা জিনিস সম্পর্কে জানা, মানে তোমার যদি মানে একটা মোটামুটি একটা ধারণা রাখা লাগে, তো তুমি তার হিস্ট্রি সম্পর্কে জানলে এখন ওই জিনিসটা সম্পর্কে তুমি কতটুকু জানো, দেন অতটুকু তোমার জানলাম। এই যে এখানে ধরো অনেকগুলা বিজ্ঞানীর মতে কোষের সংজ্ঞা, তারপরে আরো কত কিছু আছে, কোষের বৈশিষ্ট্য এক গাদা রয়েছে। তো এত কিছু পড়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই, আমি যেভাবে বলতেছি ওইভাবে। মানে তোমাদেরকে আগে আরেকটা কথা বলে রাখি, যে বায়োলজি, তোমরা বায়োলজি বইটা পড়তেছো তোমরা বায়োলজি বইটা পড়তেছো। তো এই যে বায়োলজি বই, তো আমাদের এই মানে ধরো এই বায়োলজি বইতে তোমার অনেক বিজ্ঞানীর নাম পাবা, অনেক হলো সাল পাবা। তো তোমাদেরকে আমি আগেই একটা কথা বলে রাখি, যে এই যে বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর সাল, মানে বিজ্ঞানীর নাম আর সাল, তো এইগুলা আসলে তোমার কি, এগুলো হলো ইতিহাসের পড়া। এখন তুমি ইতিহাস পড়তেছো না, তুমি পড়তেছো কি? বায়োলজি পড়তেছো। তোমার ইতিহাস, তুমি আর্টসের স্টুডেন্ট না, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি বায়োলজি পড়তেছো, তো ইতিহাস তোমার সাবজেক্ট না। তো এত বিজ্ঞানীর নাম, এত সাল পড়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। তোমার বায়োলজি পড়ার জন্য সাল একদমই লাগে না। একটা থেকে দুইটা সাল লাগে, মানে কয়েকটা সাল লাগে। এই যে 1665 একটা সাল বললাম, এটা লাগতে পারে। বাট এই যে অনেক সাল আছে, এগুলো প্রথমত সাল পড়ার দরকারই নেই। আর দ্বিতীয়ত বিজ্ঞানীর নাম একদম স্কিপ করা যায় না। কিছু কিছু বিজ্ঞানীর নাম জানা লাগবে, যেমন এই যে রবার্ট হুকের নামটা জানা লাগবে। এরকম কিছু বিজ্ঞানীর নাম জানা লাগে, তো এগুলো আমি তোমাদেরকে বেছে দেবো, প্লাস হলো সালগুলো বেছে দেবো। তো এখানে দেখো এক গাদা বিজ্ঞানীর নাম আছে, আমি কিন্তু মোটামুটি সবগুলো বিজ্ঞানীর নামই স্কিপ করছি, কারণ এগুলো লাগবে না। কারণ তুমি এই যে পুরা বইটা পড়লে তাও যদি এই যে এখান থেকে যদি দুইটা বিজ্ঞানীর নাম পড়ো, প্রতি অধ্যায় থেকে দুইটা বললে তোমার 24টা বিজ্ঞানীর নাম জানা লাগবে, না একটু বেশি জানা লাগবে। তো তুমি এইখানেই যদি তোমার ধরো 10-12টা বিজ্ঞানীর নাম পড়ো, তাহলে পুরা বই খুঁজলে তো তোমার 100 প্লাস বিজ্ঞানীর নাম হয়ে যাবে। পড়ার কোনো দরকার নেই, এই যে দুইটা বিজ্ঞানীর নাম বললাম, এই দুইটা বিজ্ঞানীর নামে মাথায় রাখবা। এই হলো কথা। তো সেকেন্ডে তোমরা ইতিহাস সম্পর্কে জানলা, এরপরে কি কোষ জিনিসটা কি এটা তোমাকে একটু জানা রাখবে, যে কোষ আসলে কি। তো ওইটার জন্য তোমার এই যে কোষের যে বৈশিষ্ট্যটা আমি দাগাই দিচ্ছি, তো কোষের বৈশিষ্ট্য পুরাপুরি পড়া লাগবে না, আমি যা দাগাই দিচ্ছি ওটাকে তোমার কোষের বৈশিষ্ট্য আকারে পড়া লাগবে। কিভাবে পড়া লাগবে? ধরো আমি তোমাদেরকে বলি যে কোষের বৈশিষ্ট্য, তুমি বলো যে কোষের বৈশিষ্ট্য কি। তো তুমি আমাকে বললা যে কোষের বৈশিষ্ট্য হলো, কোষ হলো একক। কিসের একক? জৈবিক কার্যকলাপের একক। কিসের একক? গঠনের একক। কিসের একক? কাজের একক। তো কোষ কি? কোষ হলো গঠনের একক। গঠনের একক বলতে বোঝাই যে কেন গঠনের একক?
এই যে আমাদের বডি তো আমাদের বডিকে যদি তুমি একদম ক্ষুদ্র ভাগে ভাগ করো দেন কোষ পাবা। কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু টঙ্গাণু পাবো, বাট মূলত মানে একটা একক হিসেবে, মানে একটা পূর্ণাঙ্গ একটা জিনিস হিসেবে, মানে একটা জিনিসের অস্তিত্ব আছে ওই জিনিস হিসেবে তুমি আমাদের বডিকে ভাগ করলে পাবা, কোষ পাবা। কোষের নিচে আর কিছু পাবা না। তা আমাদের বডি অসংখ্য কোষ দিয়ে গঠিত, আর আমাদের বডি গঠনে কোষের ভূমিকা সবচেয়ে বেশি। কোষের বাইরেও হালকা পাতলা কিছু জিনিস আছে, বাট মেইনলি আমাদের বডিটা কোষ দিয়ে গঠিত। তো এরকম জিনিসগুলা, যে একটা জিনিস, যে একটা মানে ধরো একটা অনেক বড় জিনিস, ওটা ক্ষুদ্রতম যেই জিনিসটাতে গঠিত হয়, এবং ওই জিনিসটার গঠনে ওই ক্ষুদ্রতম জিনিসটা, মানে যেই ক্ষুদ্রতম জিনিসটার অবদান সবচেয়ে বেশি, এবং ওই জিনিসটার গঠনে যেই ক্ষুদ্রতম জিনিসটা সবচেয়ে বেশি থাকে, ওই জিনিসটাকেই মূলত একক বলা হয়। তো এই একক জিনিসটা আমাদের একটু বোঝা লাগবে, যেমন আমি যেভাবে বললাম ওইভাবে তোমরা একক জিনিসটা একটু বুঝে নিবা। মানে আমি তোমাদেরকে বললাম, তোমরা এটা একটু মাথার ভিতরে খাটাবা, আসলে এককটা এরকম ভাবে নির্ধারণ করা হয়। কারণ কি, এই যে মানে পুরো বায়োলজিতে তোমরা অসংখ্য একক পাওয়া, যেমন ধরো ফর এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিই, যে তোমার ফুসফুসের একককে তোমার অ্যালভিওলাস বলা হয়, তারপরে তোমার কিডনির একককে তোমার নেফ্রন বলা হয়। তো ধরো ফুসফুসের ভিতরে কিন্তু শুধু তোমার অ্যালভিওলাস আছে এমন না, ফুসফুসের ভিতরে তুমি ব্রঙ্কাস পাবা, ট্রাকিয়া পাবা, অনেক কিছু পাবা, অ্যালভিওলাস পাবা। বাট এই যে অ্যালভিওলাসটা, মানে ফুসফুসের যে মেইন কাজ, যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন একটা আদান প্রদান করা, এটা মূলত তোমার অ্যালভিওলাস করে থাকে। এই ব্রঙ্কাস, তারপরে হলো হলো ট্রাকিয়া, এইগুলার অবদান মানে ফুসফুসের মানে মানে ফুসফুসের ভিতরে যা আছে তার ভিতরে এই যে এতগুলো, এইগুলার থেকে তোমার অ্যালভিওলাসের অবদানটা বেশি। আর ফুসফুসে সবচেয়ে বেশি অ্যালভিওলাস পাওয়া যায়। তো এত কিছু মানে বিবেচনা করে অ্যালভিওলাসকে তোমার ফুসফুসের একক বলা হয়। সেম ওয়েতে তোমার হলো কিডনির ক্ষেত্রে ওই সেম জিনিসটা। তো এই হলো তোমার বিষয়। তো এইভাবে তোমার এককটা মূলত নির্ধারণ করা হয়। তো এখানে প্রথমত তোমার কোষকে কি বলছে, কোষকে বলছে হলো তোমার আমাদের হলো গঠনের একক। গঠন বলতে ধরো এই যে আমাদের বডি, তা আমাদের বডিটা কি, আমাদের বডিটা ধরো তুমি যখন ছোট ছিলা তখন তো এই যে এত বড় হয়েছিল না, একদম ছোট বাচ্চা ছিলা, দেন আস্তে 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 তুমি বড় হইছো, তাই তো? তো এখন গঠনের একক বলতে তোমার এই যে গঠন, তোমার গঠনটাই কিন্তু, এটাই কিন্তু তোমার গঠন, যে তুমি বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হইছো, এটাই হলো তোমার গঠন। দেন হলো মানে ওই জিনিসটা, তো তোমার গঠনটা হচ্ছে কিসের মাধ্যমে, তোমার গঠনটা হচ্ছে হলো কোষের মাধ্যমে। অর্থাৎ তোমার ছোটবেলায় তোমার বডিতে কোষ ছিল, এখনো তোমার বডিতে কোষ আছে, বাট কি হয়েছে, তোমার বয়সের সাথে কোষের সংখ্যাটা বেড়ে গেছে। কিভাবে বাড়ছে, তোমার কোষের বিভাজন হয় আমরা সবাই জানি। তোমরা যখন সেকেন্ড অধ্যায়টা পড়বা তখন তোমরা বুঝতে পারো যে কোষের বিভাজনটা তোমার মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, এই তিনটা প্রসেসে হয়। তো এর ভিতরে মাইটোসিস যে প্রসেসটা আছে, এটা হলো তোমার কোষের সংখ্যা বৃদ্ধি করে। তো এই মাইটোসিস প্রসেসের মাধ্যমে মূলত তোমার হলো এই যে আমরা হলো ছোট থেকে বড় হচ্ছি। তো ওই জন্য তোমার কোষকে আমাদের গঠনের একক বলছে, কারণ আমাদের গঠনটা মূলত কোষের সংখ্যা বৃদ্ধির কারণে হয়। অর্থাৎ কোষের সংখ্যা যত বাড়বে তত আমাদের গঠনটা বাড়বে। এই জন্য আমাদের গঠনের পিছনে যে মূল, যে মানে মূল চাবিকাঠি, ওটা হলো তোমার কোষ। কিন্তু কোষ কি, কোষ হলো আমাদের গঠনের একক। দেন কি, কোষ হলো আমাদের কাজের একক, জৈবিক কার্যকলাপের একক। তো যাই জৈবিক কার্যকলাপ তাই হলো কাজ, এই একই জিনিস, মানে কার্য মানে কাজই বোঝায়। আর জৈবিক বলতে আমাদের জৈবিক অজৈবিক যত কিছু আছে, মানে যত কাজকর্ম, মানে আমাদের বডি, আমরা যেহেতু মানুষ, মানুষকে আমরা একটা জীবন্ত জিনিস, তো আমাদের ভিতরে সব জৈবিক কাজকর্ম হয়। অজৈবিক হলো তোমার বোঝায় মূলত আর্টিফিশিয়াল যেই জিনিসগুলো, মানে কৃত্রিম ভাবে যেই কাজগুলো হয় ওইগুলাকে অজৈবিক বলা হয়। বাট আমাদের বডির ভিতরে যে কাজগুলো হয় সব হলো জৈবিক কাজই হয়। এই জন্য এটাকে জৈবিক কার্যকলাপ, স্পেসিফিক ভাবে জৈবিক কার্যকলাপের এককও বলা হয় বা কাজের এককও বলা হয়। তো কাজের সাথে কোষের সম্পর্ক কি, যে আমাদের বডির মানে কাজগুলো, যে আমাদের, আমরা তো বিভিন্ন কাজ করি, ধরো হাত দিয়ে জিনিস উঠাই, দেন হলো আমাদের হৃৎপিণ্ড কি করে, হৃৎপিণ্ড হলো তোমার হলো রক্ত, মানে রক্ত পাম্প করে। দেন হলো আমাদের ফুসফুস হলো হলো এই বিভিন্ন গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এইগুলা হলো তোমার পাম্প করে। তো এইগুলা কি, এইগুলা আমাদের ভিতরে বিভিন্ন অঙ্গ আছে, এরা হলো আমাদের বডির বিভিন্ন কাজ করে থাকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো। তো একটা জিনিস আমি তোমাদেরকে মানে আগের ভিডিও গুলাতেও বলছি, যে আমাদের বডির একটা বেসিক স্ট্রাকচার আছে। বেসিক স্ট্রাকচারটা কি, বেসিক স্ট্রাকচারটা এরকম যে আমাদের বডির একদম স্মলেস্ট একক এটা হলো তোমার কোষ। তো কোষ আমাদের বডি স্মলেস্ট একক, এতটুকু আমরা জানি। দেন কি হয়েছে, দেন অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়েছে, টিস্যু গঠিত হয়েছে, দেন অনেকগুলো টিস্যু মিলে তোমার অঙ্গ গঠিত হয়েছে, তোমার অনেকগুলো টিস্যু মিলে তোমার অঙ্গ গঠিত হয়েছে। দেন অনেকগুলো অঙ্গ মিলে তোমার কি গঠিত হয়েছে, অনেকগুলো অঙ্গ মিলে তোমার তন্ত্র গঠিত হয়েছে। দেন অনেকগুলো তন্ত্র মিলে আমাদের দেহটা গঠিত হয়েছে। তো এভাবে কোষ থেকে একটা মানে সাইকেল অনুযায়ী আমাদের লাস্টে আমাদের বডিটা, দেহটা আমরা পাই। তো লাস্টে এই যে একই সময় আমরা কোষটাকেই পাই। তো এখানে একটা কথা আছে, এখানে এই যে আমাদের এই যে অঙ্গটা মাঝখানে, আমাদের বিভিন্ন অঙ্গ, ফুসফুস, হলো কিডনি, ফুসফুস কিডনি, তারপরে হলো তোমার তোমার ফুসফুস কিডনি, এই যে আমাদের বিভিন্ন অঙ্গ আছে, তো এই অঙ্গগুলা তো মানে মূলত কোষ দ্বারাই গঠিত, কারণ কোষটাই তো বেসিক্যালি আমাদের দেহ গঠন করে, দেন এই অঙ্গগুলা গঠন করে। তা আমাদের বডির বিভিন্ন কাজ এগুলো তো তোমার এই যে ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড এরাই করে।
তার মানে কি, এই যে যারা আমাদের এই কাজগুলা করতেছে তাদেরও কিন্তু একক হলো কি, তাদেরও একক হলো কোষ। অর্থাৎ তোমার হৃৎপিণ্ড ডাইরেক্টলি, হৃৎপিণ্ড ধরো, হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কি করে, হৃৎপিণ্ড হলো তোমার রক্ত পাম্প করে। রক্ত হলো আমাদের রক্ত পাম্প করে, মানে রক্ত পাম্প করে পুরো বডিতে রক্তের একটা প্রবাহ মেনটেন করে। তো হৃৎপিণ্ড এই কাজটা করতেছে একদম ডাইরেক্টলি। বাট এই হৃৎপিণ্ড মূলত কি, অনেকগুলা কোষের একটা সমষ্টি, অর্থাৎ অনেকগুলা কোষ মিলে মূলত হৃৎপিণ্ড এই কাজটা করতেছে। তো হৃৎপিণ্ড ডাইরেক্টলি রক্ত সরবরাহ করতেছে, বাট ইনডাইরেক্টলি কিন্তু কোষই কিন্তু রক্তটা সরবরাহ করতেছে। কারণ কি, তোমার হৃৎপিণ্ডটা কিন্তু মূলত এই যে এই কোষ দ্বারাই গঠিত। এই জন্য কি, এই জন্য হলো তোমার মানে আমরা বলতে পারি যে হৃৎপিণ্ড রক্ত মানে আমাদের বডির এই যে রক্ত মানে সরবরাহের কাজটা করতেছে। বাট আমরা যদি ইনডাইরেক্টলি এটাও বলতে পারি কোষ হলো আমাদের বডির এই রক্ত সরবরাহটা করতেছে, কারণ আমাদের হৃৎপিণ্ডটা মূলত অনেকগুলা কোষের সমষ্টি। এই জন্য তোমার হলো কোষকে হলো কাজের একক বলা হয়। তো গঠনের একক বলা হয়, কাজের একক বলা হয়। আর কাজ বলতে তোমার জৈবিক কার্যকলাপ, অর্থাৎ আমাদের বডির ভিতরে যেসব কাজকর্ম হয় এগুলো সব হলো তোমার প্রাকৃতিক জিনিসপত্র। অর্থাৎ রক্ত পাম্প হচ্ছে, এটা তুমি আর্টিফিশিয়ালি মানে কৃত্রিম ভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় না, এটা প্রাকৃতিক ভাবে হয়ে যাচ্ছে। দেন আমাদের মূত্র হচ্ছে কিডনির মাধ্যমে, তো এটাও কিন্তু প্রাকৃতিক ভাবে হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কাজকর্মকে কি বলা হয়, অজৈবিক মানে আমাদের বডির ভিতরে কাজকে জৈবিক কাজ বলা হয়। বাট এটা যদি আর্টিফিশিয়াল হতো, অর্থাৎ বিভিন্ন ধরো ল্যাবরেটরিতে, বিভিন্ন তোমার ফ্যাক্টরিতে যে কাজগুলো করে এগুলো কিন্তু মেশিং এর মাধ্যমে করা যায়, ওইগুলো হলো অজৈবিক কাজ। বাট আমাদের বডিতে যেটা জৈবিক কাজ, তো এটাকে কাজের এককও বলা হয় বা জৈবিক কার্যকলাপের এককও বলা হয়। তো একক জিনিসটা বুঝাইলাম। দেন হলো বলছে কি, দেন আরেকটা কোষের আরেকটা বৈশিষ্ট্য বলছে যে এটা হলো অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। কি দ্বারা পরিবেষ্টিত? অর্ধভেদ্য ঝিল্লি। তো ঝিল্লি, তো ঝিল্লি ওয়ার্ডটা সম্পর্কে তোমাদেরকে একটু বোঝাই। তো ঝিল্লি ওয়ার্ডটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই যে ঝিল্লি, তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাহলে এই অধ্যায় পড়তে তোমাদের অনেক সুবিধা হবে। এই যে ঝিল্লি না, এই ঝিল্লি ওয়ার্ডটার মানে অনেক প্রতিশব্দ আছে। তো তোমরা প্রতিশব্দগুলো দেখলেই বুঝতে পারবে যে ঝিল্লিটা আসলে কি। তো তোমাদের এটা লিখতেছি কারণ এই অধ্যায়ে তোমরা জায়গায় জায়গায় এই ওয়ার্ডটা পাবা, তো অনেকে মানে একটু কনফিউজড হয়ে যায়। তো আমি জিনিসটা একটু বলি তোমাদেরকে, যাই ঝিল্লি তাই হলো মেমব্রেন, তাই হলো তোমার পর্দা, তাই হলো তোমার আবরণ। তো ঝিল্লি যা, মেমব্রেন যা, পর্দা তাই, আবরণ তাই। তো আমরা কিছু না চিনলেও আবরণ চিনি, বা কেউ কেউ মেমব্রেন চিনি, কেউ কেউ পর্দা চিনি, কেউ কেউ ঝিল্লি চিনি, বাট কিছু না কিছু আমরা চিনি। তো তোমরা এটা মাথায় রাখবা যে যাই ঝিল্লি তাই মেমব্রেন, তাই পর্দা তাই আবরণ। তাহলে তোমরা ঝিল্লিটা অনেকে চিনো না, বাট অনেকে আবরণ চিনো, তাহলে আমরা যদি এটাকে আবরণ হিসেবে চিনি, ওইটাই মূলত তোমার ঝিল্লি। তো এতটুকু তোমরা একটু মাথায় রাখবা। তো এখানে কি বলছে, এখানে বলছে হলো কোষ হলো একটা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা, মানে এই কোষের আরেকটা বৈশিষ্ট্য কি, এটা হলো একটা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। তো অর্ধভেদ্য ঝিল্লি, তো আমাদের আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে ঝিল্লি বা মেমব্রেন বা আবরণ, তো তোমরা 9-10-এ পড়ছো যে আবরণ মূলত তোমার তিন প্রকার। এই যে আমার এই আবরণ, এটা মূলত এটাকে তুমি তিন ভাগে ভাগ করতে পারবা। তিন ভাগে কি, একটা হলো তোমার হলো ভেদ্য, একটা হলো তোমার অভেদ্য, অভেদ্য, আর একটা হলো অর্ধভেদ্য। তো এইগুলার বৈশিষ্ট্য কি, ভেদ্য, ভেদ্য কি, ধরো ঝিল্লি তো একটা আবরণ, তো আবরণের ভিতর দিয়ে যদি কোনো জিনিস যাইতে চায়, তো ভেদ্য ভেদ্য আবরণ দিয়ে যদি যায়, সে সব জিনিস তোমার ভেদ্য আবরণ দিয়ে যাইতে পারবে। অভেদ্য দিয়ে কোনো জিনিসই যাইতে পারবে না। আর অর্ধভেদ্য দিয়ে কি, কিছু যাইতে পারবে আর কিছু যাইতে পারবে না। তো কোষের, আমাদের যে কোষের যে আবরণ, ওটা কি, ওটা হলো একটি অর্ধভেদ্য একটা ঝিল্লি। অর্থাৎ এটা তোমার ভেদ্যও না অভেদ্যও না, অর্থাৎ এ হলো কিছু জিনিস ঢুকাবে আর কিছু জিনিস ঢুকাবে না, এই জন্য এটা হলো একটা অর্ধভেদ্য আবরণ দ্বারা আবৃত। তো এই হলো মানে অর্ধবেদ্য একটা আবরণ দ্বারা পরিবেষ্টিত। দেন আরেকটা আরেকটা হলো পয়েন্ট, সেটা কি, এটা হলো তোমার সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তো এই জিনিসটাও তোমাদেরকে একটু বোঝাই যে এই যে কোষ হলো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। তো এটা বোঝানোর জন্য তোমাদেরকে একটু একটা জিনিসের কনসেপ্ট আমি একটু দিই, আগে থেকে দিয়ে রাখি। তোমরা মানে এই মানে এই বোটানি বই পড়লে এই জিনিসটার কনসেপ্ট পাবা, বাট তাও আমি তোমাদেরকে মানে এই এই কনসেপ্টটা মানে আরেকবার দিয়ে রাখি। তো কনসেপ্টটা কি, মানে আগে থেকে একটু দিচ্ছি। এটা হলো তুমি 4 নাম্বার অধ্যায় বলে একদম বিস্তারিত কনসেপ্ট পাবা। জিনিসটা কি, ভাইরাস। তো ভাইরাসের কথা কেন বলতেছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারো। ভাইরাস, তো ভাইরাস তো ভাইরাস জিনিসটা আসলে কি, আমরা আমাদের আসলে ভাইরাস সম্পর্কে তেমন একটা ধারণা, আমরা জানি যে ভাইরাস এমন একটা জিনিস যার মাধ্যমে আমাদের রোগ হয়। তো ভাইরাস সম্পর্কে তোমাদেরকে আমি একটা কনসেপ্ট দিয়ে দিই, তোমরা একটা জিনিস বুঝো যে সজীব আর অজীব।
সজীব কারা, যাদের ভিতরে জীবন আছে, আর অজীব কারা, যাদের ভিতরে জীবন নাই। এটা হলো বাংলা কথা। তো দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এখন পৃথিবীতে তুমি যাই পাবা, একটা জ্বর হবে না একটা জীব হবে, অর্থাৎ যার ভিতরে জীবন থাকবে সে জীব হবে, আর যার ভিতরে জীবন থাকবে না সে জ্বর হবে। এটা হলো একটা নর্মাল, মানে পৃথিবীর একটা নর্মাল প্রকারভেদ। তো পৃথিবীতে এইগুলা ব্যতীত, এই জীব আর জ্বর ব্যতীত আরো একটা জিনিস আছে, সেটা হলো ভাইরাস। তো ভাইরাসটা কি, ভাইরাসটা হলো সে জীবও না জ্বরও না। অর্থাৎ জীবন আর জড় না কেমনে ভাই, যে ওর ভিতরে জান আছে আবার জান নেই এরকম কিছু না। মানে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাই, যে ভাইরাস, ভাইরাস কি, ভাইরাস ধরো তোমার এই যে বাইরে পরিবেশে বাতাসে হলো উড়ে বেড়াচ্ছে, তখন এই ভাইরাস থেকে একটা মানে কণা ধরো, মানে বিভিন্ন পানির কণা আছে, ধূলি কণা আছে, এই ধূলি কণার মতো উড়ে বেড়াবে। অর্থাৎ ওই মানে একটা জ্বর বস্তু, ধরো পানির কণার তো কোনো জীবন নাই, ধূলি কণার তো কোনো জীবন নাই, যেমন ভাইরাসও যখন বাতাসে উড়ে বেড়াবে ওর ভিতরে কোনো জীবন থাকবে না। বাট ও যদি এমনি উঠতে 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 ধরো তোমার গায়ের সাথে লেগে গেল, তারপরে কি হবে, তো তোমার গায়ের সাথে যদি ধূলি কণা লাগে, পানি লাগে, তাহলে কি হবে, তোমার গায়ের সাথে লাগলো এই এতটুকু। বাট ভাইরাস যদি তোমার গায়ের সাথে লাগে, তাহলে ও আর ভাইরাস, ওই ভাইরাস আর জ্বর হিসেবে থাকবে না। ও কি করবে, তোমার বডির ওই যে জীবন্ত কোষ পাইছে, তো ও কি হয়েছে, ও হলো এই সজীব কোষটা পেয়ে ওর ভিতরে জান তৈরি হয়ে যাবে, ও তখন জীবন্ত হয়ে যাবে। তখন কি হবে, এই ভাইরাসটা আর জ্বর থাকবে না, ভাইরাসটা কি হবে, জীব হয়ে যাবে, জীব হয়ে দেন হলো ওর বংশ বৃদ্ধি করবে, ও বংশ বৃদ্ধি করে তোমার এই বিভিন্ন রোগ টোগ মানে রোগে আক্রান্ত করে দেবে। তো এই হলো আমার ভাইরাস জিনিসটাতে। এই জন্য বিজ্ঞানীরা ভাইরাসকে তোমার জীবের ভিতরে ফেলাইতে পারে না, জ্বরের ভিতরে ফেলাইতে পারে না, এই জন্য ভাইরাসকে তোমার ভাইরাসই বলা, এটা জীবও না জ্বর না, অর্থাৎ এর ভিতরে জীবন কখনো থাকে আবার কখনো থাকে না। তোমাদেরকে কেন ভাইরাসের কথা বললাম, তো এখানে একটা পয়েন্ট আছে যে কোষ কি, কোষ হলো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এই যে ভাইরাস, ভাইরাস তো ভাইরাসের প্রয়োজন, আত্মপ্রজনন ওয়ার্ডটা কি, আত্মপ্রজনন হলো নিজে নিজে নিজের বংশ বৃদ্ধি করা। আত্মপ্রজনন বলতে আমরা বাংলায় বলি বুঝি কি, বংশ বৃদ্ধি করা, অর্থাৎ নিজের সংখ্যাটা বৃদ্ধি করতেছে, নিজের বংশধর তৈরি করতেছে। তো এই যে কোষটা, কোষ কি, কোষ হলো যখন ইচ্ছা তখন নিজের বংশটা বৃদ্ধি করতে পারে, নিজের সংখ্যাটা বৃদ্ধি করতে পারে, নিজের সংখ্যাটা বৃদ্ধি করতে পারে, এর কোনো মানে কিছু লাগে না। যেমন ভাইরাস, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য কি লাগবে, একটা সজীব কোষ লাগবে। ও নর্মালি যখন বাতাসে উড়ে বেড়াচ্ছে তখন কিন্তু ওর সংখ্যা বৃদ্ধিটা করতে পারবে না, ওর একটা সজীব কোষ লাগবে, ও যখন ওই সজীব কোষের সংস্পর্শে আসবে দেন ও সংখ্যা বৃদ্ধিটা করতে পারবে। বাট আমাদের এই যে নর্মাল যে কোষ, কোষ কি, কোষের কিচ্ছু লাগবে না, ও আছে, ও আমার মনে হচ্ছে যে আমার সংখ্যাটা বাড়ানো লাগবে, ও বাড়াই দিল। তো এই জিনিসটা যে এখানে তোমার কোষের একটা বৈশিষ্ট্য বলছে যে কোষ কি, সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননের সক্ষম, অর্থাৎ কোষ যে ও নিজে নিজে নিজের সংখ্যা বৃদ্ধিটা করতে পারে, ও ভাইরাস না যে ওর আবার আরেকটা মানে সজীব মাধ্যম লাগবে যার সাথে লাগার পরে ওর বংশবৃদ্ধিটা করতে পারবে, ও নিজে নিজে নিজের বংশবৃদ্ধিটা করে ফেলতে পারবে, ওর কিছু লাগবে না। বাট ভাইরাস কি, ভাইরাস কিন্তু ওই জিনিসটা করতে পারে না, ওর একটা সজীব মাধ্যম লাগে, এই তারপরে ও হলো এই আত্মপ্রজননটা করে। তাইলে কি, তাইলে হলো আমরা কি বুঝলাম, যে তোমার হলো এই কোষ, কোষের কোনো মাধ্যম, সজীব কোনো মাধ্যম লাগে না, ও এমনি এমনি আত্মপ্রজননটা করতে পারে। দেন হলো এখানে বলছে কি, কোষ হলো তোমার হলো হোমোস্ট্যাটিক, হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখে, হোমিওস্ট্যাটিক অবস্থা। তো তোমাদেরকে এই হোমিওস্ট্যাটিক অবস্থাটা একটু বোঝাই। তো হোমিওস্ট্যাটিক অবস্থা কি, হোমিওস্ট্যাটিক অবস্থা হলো ধরো কোষ, কোষ ধরো মানে কোষ না, ধরো আমাদের বডি, ধরো আমরা কি, আমরা মানুষ। তো আমরা ধরো আমাদের কিন্তু ধরো আমরা ধরো হঠাৎ করে অনেক গরম পড়তেছে, তাও কিন্তু আমরা বেঁচে থাকি, আমাদের তেমন একটা সমস্যা হয় না, আমরা আস্তে আস্তে ওই জিনিসটার সাথে ওরকম ভাবে খাপ খাইয়ে নিই। দেন হঠাৎ করে শীত পড়তেছে, তারপরে কি আমরাও কিন্তু আস্তে আস্তে ওই শীতের সাথেও খাপ খাইয়ে নিই। অর্থাৎ আমরা শীত গরম দুইটার সাথে কিন্তু খাপ খাইয়ে নিতে পারি, আমাদের কিন্তু তেমন একটা সমস্যা হয় না। তো এই জিনিসটা মূলত কিসের কারণে, এই জিনিসটা মূলত আমাদের দেহের কারণে, আমাদের দেহ ওরকম ভাবে মানে জিনিসটা অ্যাডজাস্ট করে নেয়। তো সেম ওয়েতে তোমার মানে কি, আমাদের দেহটা আসলে কি দ্বারা গঠিত, ওই যে একটা সাইকেল দিলাম, তো সাইকেলে কি হয়, আমাদের দেহটা তো মূলত কি দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত। এখন আমাদের দেহ পরিবেশের এই যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একসময় শীত আসতেছে, একসময় গরম আসতেছে, একসময় বৃষ্টি পড়তেছে, এটার সাথে কিন্তু আমাদের আমাদের দেহ মিলায়ে নিচ্ছে। তো আমাদের দেহ যেহেতু মিলায়ে নিচ্ছে, যেহেতু আমাদের দেহ কি অনেকগুলো কোষের সমষ্টি, তার মানে আমাদের কোষ মিলায়ে নিচ্ছে, মানে কোষ মিলায়ে নিচ্ছে, তার মানে কি আমরা এই যে শীত গরম এইগুলোর সাথে নিজেদেরকে মিলায়ে নিতে পারি, খাপ খাইয়ে নিতে পারি। এটার কারণ কি, এটার কারণ হলো আমাদের দেহ। আর আমাদের দেহ মানে কি, কোষ, অর্থাৎ কোষের কারণে আমরা মূলত এই শীত গরম এগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারি। তো এই হোমিওস্ট্যাটিক অবস্থা বলতে স্থিতি অবস্থা বোঝায়, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থা, এটা বাংলায় বলে। তো কোষ হলো কি, কোষ হলো আমাদের দেহের এই হোমিওস্ট্যাটিক অবস্থাটা বজায় রাখে। তো হোমিওস্ট্যাটিক অবস্থা বলতে এই যে শীতকাল গরমকালের সাথে আমরা যে একটা খাপ খাইয়ে নিই, এই জিনিসটাই মূলত হোমিওস্ট্যাটিক অবস্থা। আর এই শীত গরমের সাথে খাপ খায় কে, খাপ খায় হলো আমাদের দেহ, আর আমাদের দেহ মূলত কোষ দ্বারা গঠিত, তার মানে কোষ, কোষের কারণে কোষই আমাদের দেহে হোমিওস্ট্যাটিক অবস্থাটা বজায় রাখে। তো এই হলো আরেকটা পয়েন্ট। দেন হলো আরেকটা পয়েন্ট বলছে কি, আরেকটা পয়েন্ট বলছে হলো এটা হলো কি, আমাদের যে জিনগত তথ্য এটা হলো প্রজন্মান্তরে সঞ্চারণ করে। তো এটা একটু মানে ভিতর থেকে তোমাদেরকে বলি,
আমি একটু বুঝাই। তো কোষ, এই যে কোষ, তো কোষ তো কোষই। তো কোষের ভিতরে কিন্তু আরো বিভিন্ন কিছু পাওয়া যায়। কোষের ভিতরে তুমি কি পাবা? অঙ্গাণু পাবা। কোষের ভিতরে তুমি অঙ্গাণু পাবা। অঙ্গাণু, অঙ্গাণু বলতে আমরা কি বুঝি? যে কোষ, কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে, তোমার মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, গলগি বডি, রাইবোজোম, এরকম বিভিন্ন অঙ্গাণু আছে কোষের ভিতরে। এই একটু পরে তোমরা সবকিছু সম্পর্কে একটা আলোচনা পেয়ে যাবা। তো এই যে অঙ্গাণু, তো এই অঙ্গাণুর ভিতরে একটা অঙ্গাণু হলো তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তাই না? তো নিউক্লিয়াস হলো তোমার কোষের একটা অঙ্গাণু, তাই না? তো কোষের একটা অঙ্গাণু হলো নিউক্লিয়াস। তো এই যে নিউক্লিয়াস, এটা আসলে কি করে? এটা আসলে আমাদের এই যে, মানে এই নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াস হলো তোমার কোষের যত কাজকর্ম আছে সবকিছু হলো এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। কোষের কাজকর্ম নিয়ন্ত্রণ করে। আর নিউক্লিয়াসের আরেকটা কাজ আছে, নিউক্লিয়াসের আরেকটা কাজ কি? এই যে ধরো একটা জিনিস, কি ধরো মানুষ জন্মায়, মানুষ তো তার বাবা মার, মানে তার মায়ের পেট থেকে বেরোয় একটা মানুষ। ধরো তুমি তুমি তো তোমার বাবা মায়ের সন্তান। এখন তুমি কেন তোমার বাবা মায়ের সন্তান? কারণ কি, তোমার ভিতরে কিন্তু তোমার বাবা আর মায়ের কিছু বৈশিষ্ট্য আছে। তো কিভাবে বৈশিষ্ট্যগুলো আসছে, যখন তুমি এই কোষ বিভাজন অধ্যায়তে মায়োসিসটা পড়বা, দেন তুমি বুঝতে পারবে যে কিভাবে বৈশিষ্ট্যগুলো আসছে, কোন প্রসেসে আসছে। বাট এতটুকু তো তুমি বোঝোই যে তোমার বৈশিষ্ট্য, তোমার কিছু অনেক কিছু তোমার বাবা মায়ের সাথে মেলে। এটা মেলার কারণ কি? মেলার কারণ হলো তোমার বাবা মায়ের থেকে কিছু জিনিস তোমার ভিতরে আসছে, যেই যেই জিনিসটার কারণে তুমি তো এই বাবা মায়ের বৈশিষ্ট্যটা পাইছো। তো এই বৈশিষ্ট্যটা মূলত নিয়ন্ত্রণ করে হলো এই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কারণেই এই যে বৈশিষ্ট্যটা, তখন অর্থাৎ বাবা মা থেকে তোমার বৈশিষ্ট্য হলো সন্তানে যায়। তো ওই সন্তানে যাওয়ার এই যে মেইন যে কারণ, মানে এই কারণটা হলো এই যে কোষের অঙ্গাণু হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস মেইনলি করে। তো নিউক্লিয়াসকে যদি তুমি আরেকটু মডিফাই করো, দেন নিউক্লিয়াসের ভিতরে তুমি চারটা অংশ পাবা। তোমার হলো নিউক্লিয়ার মেমব্রেন, বা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, মানে এরকম বিভিন্ন অঙ্গাণু, মানে বিভিন্ন কিছু পাবা। মানে চারটা জিনিস পাবা। তুমি নামগুলো আমি একটু বলি: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর হলো ক্রোমাটিন তন্তু। তো নিউক্লিয়াসের একটা কি, নিউক্লিয়াসের একটা অংশ হলো তোমার ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসের একটা অংশ হলো তোমার ক্রোমাটিন তন্তু। ভালো কথা, ক্রোমাটিন তন্তু হলো নিউক্লিয়াসের একটা অংশ। তো এই আমরা একটা জিনিস, একটা ওয়ার্ড শুনছি ক্রোমোজোম, এটা সম্পর্কে আমরা 9-10 হালকা পাতলা একটা ধারণা নিছি। তো এই যে ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম, তো এদের ভিতরে একটা জিনিস তোমাদেরকে বুঝাই, যে ক্রোমাটিন তন্তু যেটা কোথায় আছে, এটা হলো আমার কোষের ভিতরে তোমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে তোমার ক্রোমাটিন তন্তু আছে। তখন ক্রোমোজোম জিনিসটাকে আমি তোমাদেরকে, এই যে তোমার কোষের হলো তোমার দুইটা অবস্থা থাকে। একটা কি, একটা হলো তোমার বিশ্রাম অবস্থা, আর একটা হলো বিভাজন অবস্থা। অর্থাৎ কোষ তার সারা জীবন এই দুইটা অবস্থার মাধ্যমে থাকে। কখনো সে বিশ্রাম অবস্থায় থাকে, কখনো সে বিভাজন অবস্থায় থাকে। অর্থাৎ বিশ্রাম অবস্থায় সে নর্মালি আছে, বাট বিভাজন অবস্থায় কি হয়, সে হলো বিভাজিত হইতে থাকে। তো বিশ্রাম অবস্থায় আমার কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে, ওই নিউক্লিয়াসের মধ্যে তোমার ক্রোমাটিন তন্তু থাকে। অর্থাৎ কোষ যদি বিশ্রাম অবস্থায় থাকে, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? ক্রোমাটিন তন্তু থাকবে। বাট যখন এই কোষটা বিভাজিত হইতে যাবে, তখন কি হবে? তখন এর ক্রোমাটিন তন্তুটা তোমার ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে। অর্থাৎ মানে আমাদের অনেকে এই যে এই জিনিসটা ভুলাই যায়, যে ক্রোমোজোম কই, ক্রোমাটিন তন্তু কই। আসলে কি, আসলে হলো তোমার যাই ক্রোমাটিন তন্তু, তাই হলো তোমার ক্রোমোজোম। বাট অবস্থার ডিফারেন্স, অর্থাৎ বিশ্রাম অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু থাকে। মানে অর্থাৎ জিনিসটা এরকম, যে তোমার ধরো এটা হলো তোমার নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের ভিতরে এরকম এরকম সুতার মতো জিনিস থাকে, সুতার মতো জিনিস থাকে। তো এটাকে আমরা মূলত ক্রোমাটিন তন্তু বলি, ক্রোমাটিন তন্তু বলি। বাট যখন এটা হলো কখন বিশ্রাম অবস্থায় এরকম থাকে, বিশ্রাম অবস্থায় এখন থাকে। এখন হলো যখন একটা অবস্থা আছে, অবস্থাকে কি বলে? যখন এটা বিভাজন অবস্থায় চলে যায়, বিভাজন অবস্থা। এটা যখন তোমার বিভাজন অবস্থায় চলে যায়, তখন এই যে এই জিনিসগুলা, এই যে এই জিনিসগুলা কি হয়ে যায়? এই জিনিসগুলো তোমার এই যে এরকম এরকম একটা অবস্থা নেয়, মানে অনেকগুলো এরকম এরকম একটা অবস্থায় পরিণত হয়ে যায়। এরকম অবস্থায় পরিণত হয়ে যায় এই জিনিসগুলো। তো এই যে এই পুরাটাকে আমরা ক্রোমাটিন তন্তু বলছি, আর এই জিনিসগুলোকে আমরা ক্রোমোজোম বলতেছি। তো এই জিনিসটা নিয়ে কনফিউজ হবে না, তোমাদের মাথায় রাখা লাগবে, যাই ক্রোমাটিন তন্তু তাই হলো ক্রোমোজোম। তো কোষের বিশ্রাম অবস্থায়, মানে এর নিউক্লিয়াসের মধ্যে বিশ্রাম অবস্থায় আমরা ক্রোমাটিন তন্তু পাবো। আর কোষটা যখন বিভাজন অবস্থায় যাবে, তখন এই ক্রোমাটিন তন্তুটাই কিসে পরিণত হয়ে যাবে? ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে। দেন কথা হলো এই যে ধরো একটা ক্রোমোজোম, ধরো এক কোষ তোমার বিশ্রাম অবস্থায় আছে, মানে সরি বিভাজন অবস্থায় আছে, তাহলে মানে কি এর ভিতরে তোমার ক্রোমোজোম আছে, ক্রোমোজোম আছে। এটা একটু বেশি হয়ে যাচ্ছে, ইজি। তো ক্রোমোজোম, এই হলো তোমার ক্রোমোজোম। ধরো এটা হলো তোমার ক্রোমোজোম, এটা হলো তোমার ক্রোমোজোম।
তো এই ক্রোমোজোম জিনিসটা একটা রাসায়নিক পদার্থ। ধরো বিভিন্ন কিছু, ধরো রাসায়নিক পদার্থ বলতে আমরা কি বুঝি? রাসায়নিক পদার্থ বলতে ওই যে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলাকে বুঝি। তো এই যে ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমও তোমার একটা রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। তো ওই পদার্থটাকে কি বলা হয়? ওই পদার্থটাকে তোমার ডিএনএ বলা হয়। অর্থাৎ ডিএনএ হলো একটা রাসায়নিক পদার্থ। একটা রাসায়নিক পদার্থ বলতে তোমার মানে এটা একটা রাসায়নিক পদার্থ যেটা হলো অনেকগুলো তোমার হলো মৌলের মানে অনেকগুলা মৌল একত্রিত হয়ে এই জিনিসটা গঠিত হয়েছে। অর্থাৎ ডিএনএ ভিতরে তুমি কি কি পাইতে পারো? ডিএনএ ভিতরে তুমি কার্বন পাবা, ডিএনএ ভিতরে তুমি হাইড্রোজেন পাবা, ডিএনএ ভিতরে তুমি অক্সিজেন পাবা, ডিএনএ ভিতরে তুমি ফসফরাস পাবা, ডিএনএ ভিতরে তুমি নাইট্রোজেন পাবা। এই পাঁচটা মৌল মিলে মানে এরা একটা নির্দিষ্ট একটা বিন্যাসে এই ডিএনএ জিনিসটা তৈরি করছে। অর্থাৎ এই পুরা ক্রোমোজোম জিনিসটা হলো একটা রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত, যেটাকে কি বলা হয়? যেটাকে তোমার ডিএনএ বলা হয়। ওইটাকে তোমার ডিএনএ বলা হয়। তারপরে কি? তারপরে হলো ডিএনএ বলা হয়। তো এই যে ক্রোমোজোম, তো জিনিসটা আসলে ক্রোমোজোমে শেষ হয় না, জিনিসটার ভিতরে আরেকটা জিনিস থাকে। অর্থাৎ তুমি যদি ক্রোমোজোমের এই যে জায়গায় জায়গায় এই যে মানে বিভিন্ন জায়গায় জায়গায় একটা জিনিস পাবা, যেটাকে তোমার জিন বলা হয়। যেটাকে তোমার জিন বলা হয়। অর্থাৎ ক্রোমোজোমের ভিতরেও আরো মানে যদি ছোট ছোট ভাগ করো তাহলে ওটাকে জিন বলা যায়। আমাদের মানে মাথায় যে এই জিনিসটা কনফিউশন তৈরি করে দেয়, আমাদের মনে হয় যে এই ক্রোমোজোম হলো আসলে জিন দ্বারা তৈরি, মানে ডিএনএ, সরি, ক্রোমোজোম আসলে ডিএনএ দ্বারা তৈরি বা জিন দ্বারা তৈরি। তো এই ডিএনএ আর জিনের একটা কনফিউশন আমাদের ভিতরে লেগে থাকে। তো সবসময় মাথায় রাখবা যে ক্রোমোজোম একটা রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি হয়। অর্থাৎ এর যে গঠনটা একটা রাসায়নিক পদার্থ দ্বারা হয়, ওই রাসায়নিক পদার্থকে তোমার ডিএনএ বলা হয়। বাট এই ক্রোমোজোমের ভিতরে আবার ছোট ছোট ভাগ আছে, ওই ভাগগুলাকে তোমার জিন বলা হয়। তো জিন বলা হয়। তো মোটামুটি আমি তোমাকে এই জিনিসটা বোঝাইতে পারছি যে আসলে জিনিসটা এরকম। তো এখন এইগুলা তোমাকে কেন বললাম? এগুলা তোমাকে বললাম হলো হলো আমাদের দেহ। আমাদের দেহ মূলত কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। কোষ দ্বারা গঠিত। কোষের ভিতরে তুমি কি পাবা? নিউক্লিয়াস পাবা। নিউক্লিয়াসের ভিতরে তুমি কি পাবা? বিশ্রাম অবস্থায় হলো ক্রোমাটিন তন্তু পাবা। দুইটা অবস্থা হবে, একটা হলো তোমার বিশ্রাম অবস্থা, ধরো এটা হলো বিশ্রাম। বিশ্রাম অবস্থায় তুমি কি পাবা? ক্রোমাটিন তন্তু পাবা। আর হলো বিভাজন অবস্থা, আরেকটা অবস্থা কি আসবে? বিভাজন, ক্রোমোজোম পাবা। ক্রোমোজোম পাইলা। তো এই ক্রোমোজোমের ভিতরে তুমি কি পাবা? ক্রোমোজোমটা মূলত একটা রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। একটা কি দ্বারা গঠিত? রাসায়নিক পদার্থ। রাসায়নিক একটা পদার্থ দ্বারা গঠিত, যেটাকে তোমার ডিএনএ বলা হয়। আর এই ক্রোমোজোমের ভিতরে তুমি কি পাবা? এই ক্রোমোজোমের ভিতরে তুমি জিন পাবা। জিন পাবা। তো এত কিছু বলার কারণ কি? কারণ আমি কোষের যে বৈশিষ্ট্যটা পড়াচ্ছি, ওই বৈশিষ্ট্যটা কি বলছে? বৈশিষ্ট্য বলছে হলো তোমার হলো এই কোষ হলো জিনগত তথ্য ধারণ বা প্রজন্মান্তরে হলো কি বলে, প্রজন্মান্তরে তোমার হলো সঞ্চারণ করে। তো এটা আমি কেন বলছি, মানে এই কথাটা তোমার বাংলা কথা হলো এই যে তুমি তুমি কি, তুমি হলো তো অনেকটা তোমার বাবার মতো, অনেকটা তোমার মায়ের মতো। কেন হইছো? হইছো কারণ তোমার বাবা মাঠে একটা জিনিস আসছে, একটা জিনিস এসে ওই জিনিসটা তোমার বাবা মায়ের কিছু বৈশিষ্ট্য ধারণ করে ওটা তোমার ভিতরে দিয়ে দিছে। কয়েকটা তোমার বাবা থেকে আসছে, কয়েকটা তোমার মা থেকে এসে তোমার ওই বৈশিষ্ট্যটা তোমাকে ধারণ করাচ্ছে। তো এখন এটা আসলে কেমনে হচ্ছে? এই প্রসিডিওরটা হলো তোমার এই যে কোষের ভিতরে কি থাকে? কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? তোমার নিউক্লিয়াসের ভিতরে তোমার হলো ক্রোমাটিন তন্তু থাকে হলো বিশ্রাম অবস্থায়, আর বিভাজন অবস্থায় ক্রোমোজোম থাকে। আর ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ক্রোমোজোমের ভিতরে জিন থাকে। তো ক্রোমোজোমের ভিতরে যে জিনটা থাকে, এই জিনটাই মূলত তোমার এই বৈশিষ্ট্যগুলো বহন করতেছে। অর্থাৎ তোমার বাবা থেকে কিছু জিন আসে, মা থেকে কিছু জিন আসে, এসে ওই বাবার জিনগুলো তোমাকে বাবার বৈশিষ্ট্য দিয়েছে, মায়ের জিনগুলো তোমার মায়ের বৈশিষ্ট্য দিয়েছে। এই কারণে কি হয়েছে? তোমার হলো বাবা মায়ের বৈশিষ্ট্যটা তোমার মধ্যে আছে, দেন তোমার বৈশিষ্ট্য তোমার সন্তানে যাবে। আর যেহেতু তোমার ভিতরে তোমার বাবার কিছু বৈশিষ্ট্য আছে, তার মানে তোমার বাবারও কিছু বৈশিষ্ট্য তোমার সন্তানের ভিতরে চলে যাবে। তো এই হলো বিষয়, মানে এই প্রসিডিউরটা তোমার কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাহলে কি বলছে? কোষ হলো এই জিনগত তথ্য, মানে তোমার বাবা মায়ের বৈশিষ্ট্যটা প্রজন্ম ধরে বলতে তুমি তোমার বাবার সন্তান, তুমি তোমার সন্তান হবে, তার সন্তান হবে। এই বৈশিষ্ট্য কিন্তু তোমার প্রজন্ম ধরে চলতে থাকবে। তো ওই জিনিসটাই বলছে যে এই যে প্রজন্মান্তরে এই বৈশিষ্ট্যটা কে বহন করে? কোষ বহন করে। এখন কোষ কেন বহন করে? কারণ হলো মূলত বহন করে হলো জিন। জিন মূলত এই বৈশিষ্ট্যগুলো বহন করে। বাট একটা জিনিস কি, জিন হলো তোমার ডাইরেক্টলি হলো জিনিসটার সাথে সংশ্লিষ্ট। জিন হলো ডাইরেক্টলি জিনিসটার সাথে সংশ্লিষ্ট, বাট এই জিনটা কোথায় আছে? জিনটা আছে হলো তোমার ক্রোমোজোমে। ক্রোমোজোমটা কোথায় আছে? ক্রোমোজোমটা আছে তোমার নিউক্লিয়াসে। নিউক্লিয়াসটা কোথায় আছে? নিউক্লিয়াসটা কোষে আছে। দেন ডাইরেক্টলি বৈশিষ্ট্যগুলো তোমার হলো বৈশিষ্ট্যগুলো তোমার ডাইরেক্টলি হলো সঞ্চারণ করতেছে হলো জিন, একদম ডাইরেক্টলি। বাট ইনডাইরেক্টলি কিন্তু কোষও বৈশিষ্ট্যটা সঞ্চারণ করতেছে। ইনডাইরেক্টলি কিন্তু নিউক্লিয়াসও বৈশিষ্ট্যটা সঞ্চারণ করতেছে। ইনডাইরেক্টলি কিন্তু ক্রোমোজোমও বৈশিষ্ট্যটা সঞ্চারণ করতেছে।
বুঝছো, একদম ডাইরেক্টলি জিন, যে জিন একদম ডাইরেক্টলি চলে যাচ্ছে, বাট এই জিনটা আসলে কোথায় আছে? ক্রোমোজোমে আছে। ক্রোমোজোমটা কোথায় আছে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসটা কোথায় আছে? কোষ আছে। তার মানে কি, তোমার জিন যেহেতু করতেছে, তার মানে জিন হলো ডাইরেক্টলি করতেছে, আর বাকিটা কি ইনডাইরেক্টলি করতেছে। এই জন্য বলছে যে কোষ হলো এই জিনগত তথ্য পুরো জন্মান্তরে সঞ্চালন করতেছে। তো এই হলো আরেকটা বৈশিষ্ট্য। এই হলো মোটামুটি কোষের বৈশিষ্ট্য। এখন তোমার এই বৈশিষ্ট্য আমি কেন পড়াইলাম? আমি তোমাকে বৈশিষ্ট্য পড়াইলাম কারণ হলো, ধরো আমি তোমাকে বৈশিষ্ট্য পড়ালাম। আমার বৈশিষ্ট্য পড়ানোর কারণ কি? আমার বৈশিষ্ট্য পড়ানোর কারণ হলো, আমি ধরো এই যে তোমাকে বললাম যে তুমি কোর্স সম্পর্কে বলো, আমি তো আমার বললাম তো আমার ক্লাস কি, আমার ক্লাস হলো বেসিক স্ট্যান্ডার্ড, তোমার বেসিকটা কতটা স্ট্রং সেটা আমি আমি তোমার বেসিকটা স্ট্রং করবো, এটা হলো আমার কাজ। তো আমার বেসিক মানে বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা এরকম না যে তুমি বই দেখে হুবহু মুখস্থ করে বলে দিলে, ওটাকে বেসিক বলে না। বেসিক কি? বেসিক জিনিসটা হলো, তোমাকে ধরো তোমাকে বললো, ধরো একজন তোমাকে বলতে বললো যে তুমি কোর্স সম্পর্কে কিছু বলো, তোমার টিচার বা কেউ একজন বললো, দেন তুমি বললা যে আমি কোষ সম্পর্কে তুমি কি কি জানো। প্রথমে তোমার মাথায় আসবে যে কোষের ইতিহাস। কোষের ইতিহাসটা কি? কোষের ইতিহাস হলো, একজন বিজ্ঞানী ছিলেন রবার্ট হুক, তিনি 1665 সালে কোষ আবিষ্কার করেছে। তো ভালো কথা, এখন কোষের ইংলিশ ওয়ার্ড হলো সেল, এটা তুমি একটু জানলা। দেন কি, রবার্ট হুক তো কোষ আবিষ্কার করছেন, ভালো কথা। দেন কোষ আবিষ্কার পরে সে কি করছে, তার তো এটা মানুষকে জানা লাগবে। সে কিভাবে জানেছে? সে একটা গ্রন্থ পাবলিশ করছে যেটাকে মাইক্রোগ্রাফিয়া বলে। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মাধ্যমে সে কোষ জিনিসটা হলো পাবলিশ করে দিছে, মানে সবাইকে জানাইছে যে হ্যাঁ আমি এই কোষ নামক একটা জিনিস আবিষ্কার করেছি। দেন কি হয়েছে? দেন হলো তোমার হলো, তো পরে তোমার অনেক মানে বিশ্লেষণ করে দেখা গেল যে রবার্ট হুক আসলে যেই কোষটা দেখেছে, মানে যেই জিনিসটা দেখেছে ওটা আসলে কিছু না, মানে পরে যখন আস্তে আস্তে জিনিসটা মানে আরো ডেভেলপ হলো, সবাই আরো রিসার্চ করা শুরু করলো, তখন এই জিনিসটা বের হলো যে রবার্ট হুক যে জিনিসটা দেখেছিল ওটা আসলে জীবিত কোষ না, ওটা হলো একটা মৃত কোষ। আর হলো কোষের হলো অনেক অঙ্গাণু থাকে, তো রবার্ট হুক শুধু কোষের একটা অঙ্গাণু কোষ প্রাচীর দেখেছে। এখন বিজ্ঞানীরা তখন ভাবলো যে আমার তো খালি মৃত কোষ দেখেছে রবার্ট হুক, বাট আমাদের তো জীবিত কোষ আবিষ্কার করা লাগবে। দেন হলো এই কি বলে, পুরা কোষের অঙ্গাণু আবিষ্কার করা লাগবে। তো এই হিসাবে তুমি বললা যে হ্যাঁ রবার্ট হুক কোষ আবিষ্কার করছে, ঠিক আছে, বাট তার কোষটা কি ছিল? তার কোষটা মৃত ছিল। আর হলো তার সে শুধু কোষের কোষ প্রাচীর দেখছে। দেন কি হয়েছে? দেন তোমার অ্যান্টনি ভ্যান লিওনেক আসলো। অ্যান্টনি ভ্যান লিওনেক আসে, সে হলো একটা জীবিত কোষ আবিষ্কার করলো, প্লাস একটা পূর্ণাঙ্গ কোষ আবিষ্কার করলো, অর্থাৎ একটা কোষের জীবন আছে, প্লাস একটা পূর্ণাঙ্গ কোষ, তার ভিতরে সকল কোষীয় অঙ্গাণু আছে। তো তুমি হিস্ট্রি সম্পর্কে এতটুকু কোষের হিস্ট্রি সম্পর্কে বললা, বলার পর এখন স্যার জিজ্ঞেস করছে তোমাকে কোষ সম্পর্কে বলতে, অর্থাৎ তুমি স্যারকে কোষ চিনাও, যে কোষ জিনিসটা কি, তো তুমি কোষের কিছু বৈশিষ্ট্য বলে, হ্যাঁ আমি কোষ চিনি। কোষ কি? কোষ হলো মূলত একক। কিসের একক? আমাদের গঠনের একক, কাজের একক, আমাদের জৈবিক কার্যকলাপের একক। তো স্যার যদি তোমাকে বলে যে তুমি গঠন একক, কেন গঠন একক, কেন কাজ, আমি তোমাদেরকে বুঝাইলাম যে কেন এটা গঠন একক, কেন এটা কাজের একক, ওইভাবে একটু খুলে মেলে বলে দিই। দেন কি আরেকটা পয়েন্ট, একটা পয়েন্ট বললা যে কোষ হলো একক। দেন কি, কোষ হলো কোষের গঠন, কোষ হলো একটা কি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। তো তুমি স্যারকে বললা যে অর্ধবৃত্ত ঝিল্লি এরকম হয়। তারপরে কি, কোষ ভাইরাস না, কোষ হলো কি তার কোনো সজীব মাধ্যম লাগে না, সে নিজে নিজে নিজের আত্মপ্রজননটা করতে পারে। তারপরে কি বললা? তারপরে বললা কি কোষ হলো কি হোমিওস্ট্যাটিক অবস্থা প্রদর্শন করে। হোমিওস্ট্যাটিক অবস্থা প্রদর্শন কি? যে পরিবেশে শীত গরম আসার কারণে এটা আমাদের সাথে যে খাপ খায় না, ওটা হলো কোষের কারণে হয়। দেন বললা, তারপরে আর কি বললা? তারপরে বললা হলো কোষ হলো কি প্রজন্মান্তরে আমাদের কি বলে জিনগত তথ্য হলো প্রজন্মান্তরে সঞ্চার হয়। কেমনে সঞ্চার করে? কারণ কোষের ভিতর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে জিন আছে, জিন মূলত এমনি এমনি বৈশিষ্ট্যগুলো সঞ্চার করে, তার মানে কোষগত। তো এই যে বৈশিষ্ট্য বললা, তো কিছু বৈশিষ্ট্য হলো, আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে যেটা আমি একটু মানে আমার খেয়াল নাই। আরেকটা বৈশিষ্ট্য বিপাক প্রদর্শন করে। তো বিপাক কি? তো বিপাকটা তোমাদেরকে একটু বোঝাই। বিপাক, বিপাক ইংলিশে তোমার মেটাবলিজম বলে। মেটাবলিজম বলে তো, সরি সরি, থাকুক। তোমার হলো বিপাক, তাই না? বিপাককে তোমার ইংলিশে হলো মেটাবলিজম বলে। তো আমি মানে তোমাদেরকে একটু বোঝাই যে বিপাক আসলে জিনিসটা কি। না, আমাদের বডিতে বিভিন্ন প্রসেস সম্পন্ন হয়, অর্থাৎ আমাদের বডিতে তোমার হলো রেচন হয়, তারপরে হলো তোমার হলো ডাইজেশন হয়, আমাদের বডিতে তোমার শোষণ হয়, এরকম বিভিন্ন প্রসেস সম্পন্ন হয়। তারপরে হলো উদ্ভিদের দেহতে সালোক সংশ্লেষণ হয়, এরকম বিভিন্ন প্রসেস সম্পন্ন হয়। আরো কি অনেক প্রসেস আছে। তো এই সবগুলা প্রসেসকে তোমার একত্রে একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হলো বিপাক। এটা হলো প্রথম কথা, যে আমাদের বডিতে অনেক প্রসেস হয়, এই সব প্রসেসকে মানে একত্রে একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটাকে নিয়ে নামটা হলো বিপাক। এটা হলো প্রথম কথা। তো এই প্রথম এখন বিপাক জিনিসটা যদি তোমরা আরেকটু বুঝো, তো তোমার বিপাক মূলত তোমার দুই ধরনের বিপাক আছে। একটা হলো তোমার উপচিতিমূলক বিপাক, এটা হলো উপচিতিমূলক বিপাক, আর একটা হলো অপচিতিমূলক বিপাক।
অপচিতিমূলক বিপাক। কারণ আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে বিপাক জিনিসটা কি। বিপাক জিনিসটা হলো আমাদের দেহে বিভিন্ন এই প্রসেস টসেস হয়, সব প্রসেসকে একত্রে বিপাক বলা হয়। তো একটা হলো উপচিতিমূলক, একটা হলো অপচিতিমূলক। ধরো আমাদের বডিতে ধরো মানে দুইটা প্রসেস, একটা হলো কি শোষণ, আরেকটা ধরো উদ্ভিদের দেহে একটা প্রসেস হয়, সেটা কি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। তো শোষণটা কি, শোষণটা হলো একটা উপচিতিমূলক, সরি একটু ভুলে গেছে, মানে একটা শোষণ আর একটা হলো সালোক সংশ্লেষণ, বাট জায়গাটা একটু উল্টা হয়ে গেছে, যাই হোক আমি তোমাকে মুখে বলি। একটা হলো উপচিতিমূলক আর একটা হলো অপচিতিমূলক। তো শোষণটা কি, শোষণটা হলো তোমার অপচিতিমূলক বিপাক। তাই আমরা সবাই বলি যে অপবাদটা তোমার সবসময় নেগেটিভ বোঝায়। তো শোষণটা হলো এই একটা নেগেটিভ একটা প্রসেস। একটা নেগেটিভ প্রসেস বলতে শোষণ প্রসেসটা মূলত কি, শোষণ প্রসেসটা হলো আমাদের বডিতে ধরো যে গ্লুকোজটা থাকে, গ্লুকোজটাকে শোষণ কি করে, শোষণ হলো আমাদের বডির এই গ্লুকোজটাকে ভাঙে, গ্লুকোজটাকে ভাঙে তোমার কি করে, শক্তিতে পরিণত করে, মানে শক্তিতে পরিণত করে। তার মানে কি শোষণ কি করতেছে, শোষণ কিন্তু একটা নেগেটিভ কাজ করতেছে, একটা জিনিসকে ভেঙে আরো ছোট করতেছে। তো এটা একটা নেগেটিভ কাজ, এই জন্য তোমার শোষণকে কি বলা হয়, শোষণকে তোমার অপচিতিমূলক বিপাক বলা হয়। দেন সেম ওয়েতে তোমার সালোক সংশ্লেষণ আসলে কি করে, সালোক সংশ্লেষণ করে হলো তোমার ধরো হলো তোমার ও কি করে, ও হলো তোমার কার্বন ডাইঅক্সাইড, দেন হলো তোমার সূর্যের আলো, এইগুলা হলো একত্রিত করে তোমার কি করে, এই যে গ্লুকোজটা তৈরি করে, গ্লুকোজটা তৈরি করে। তার মানে কি ও একটা মানে কি একটা পজিটিভ কাজ করতেছে, কারণ ও একটা জিনিস তৈরি করতেছে, ওটা একটা বড় জিনিস, ছোট জিনিসগুলোকে একত্রিত করে একটা বড় জিনিস বানাচ্ছে। এর জন্য কি, এর জন্য হলো তোমার সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণ একটা উপচিতিমূলক বিপাক। উপ বলতে তোমার একটা পজিটিভ মানে কাজ বোঝায়, আর অপ বলতে একটা নেগেটিভ কাজ বোঝায়। তো উপচিতিমূলক কি, যেখানে তুমি একটা ছোট জিনিস মিলে একটা বড় জিনিস তৈরি করতে, ওটা হলো উপচিতিমূলক। আর বড় জিনিস যদি ভেঙে ছোট জিনিসে পরিণত হয়, তাহলে ওটা হলো অপচিতিমূলক। তো ওই জিনিসটা তোমার তো বিভাগকে এই দুই ভাগে ভাগ করে দেয়। মূলত বিভাগ বলতে আমরা কি বুঝি, বিভাগ বলতে বুঝি যে এই বিভিন্ন প্রসেস গুলা, শোষণ, সালোক সংশ্লেষণ, তারপরে হলো তোমার কি বলে রেচন, তারপরে তোমার হলো পরিপাক, এইগুলাই হলো মূলত বিপাক, মানে বিপাকের বিভিন্ন প্রসেস। তো এখন কথা হলো কোষ হলো বিপাক প্রদর্শন করে। তো এই যে বিপাক গুলো, যে যেমন আমাদের এই যে একটা পরিপাক, তো পরিপাক হওয়ার জন্য কিন্তু অনেক অঙ্গ লাগে, একটা অঙ্গে হয় না। পরিপাক হওয়ার জন্য তোমার ক্ষুদ্রান্ত লাগবে, বৃহদন্ত্র লাগবে, পাকস্থলী লাগবে, যকৃৎ লাগবে, সব লাগবে। তো এই যে যেই অঙ্গগুলা তোমার মূলত এই যে হলো আমার কি বলে আমার এই পরিপাকটা করতেছে, তো এই অঙ্গগুলা কি, এই অঙ্গগুলা কি দ্বারা তৈরি, এই অঙ্গগুলাও কিন্তু তোমার কোষ দ্বারাই তৈরি, তাই না? তো এই অঙ্গগুলা যেহেতু তোমার কোষ দ্বারা তৈরি, তার মানে কি এই অঙ্গগুলা এই হলো পরিপাকটা করাচ্ছে। আর পরিপাক কি এক ধরনের বিপাক, অর্থাৎ এই অঙ্গগুলো মূলত বিপাকটা করাচ্ছে। তো যেহেতু অঙ্গগুলা করাচ্ছে, অঙ্গগুলো মূলত কি দ্বারা তৈরি, অঙ্গগুলো হলো কোষ দ্বারা তৈরি। তার মানে কি কোষই মূলত এই বিপাকটা প্রদর্শন করতেছে, বা এই বিপাকটা করাচ্ছে হলো তোমার কোষ। তো ওইটাই হলো কথা, যে তোমার হলো কোষ হলো এই বিপাকটা প্রদর্শন করে। মানে মূলত এই যে বিভিন্ন অঙ্গ এরা একত্রিত হয়ে এই বিভিন্ন প্রসেস, শোষণ, সালোক সংশ্লেষণ করতেছে, ইন কমন এই প্রসেস গুলোকে বিপাক করে। অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন অঙ্গ একত্রিত হয়ে এই বিপাকটা প্রদর্শন করে। আর আমাদের দেহের বিভিন্ন অঙ্গ মূলত কি অনেকগুলো কোষের সমস্যা, তার মানে কি কোষই হলো এই বিপাকগুলো মানে নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ ডাইরেক্টলি অঙ্গগুলা করতেছে, বা ইনডাইরেক্টলি কে করতেছে, কোষ করতেছে। এই জিনিসটা যে কোষ হলো বিপাক প্রদর্শন করে। তো তুমি কি করলা, তুমি হলো কোষের হিস্ট্রি সম্পর্কেও বলতে পারলা, দেন কোষ সম্পর্কেও কিছু পয়েন্ট বলতে পারলা, এবং A to Z একদম সাদা একদম বুঝাই দিয়ে বলতে পারো। এই হলো তোমার বেসিক, এই হলো তোমার বেসিক, এই হলো তোমার বেসিক। দেন মোটামুটি তোমরা কোষের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে গেলা, মানে বলতে পারবা। দেন তারপরে আরেকটা জিনিস আছে কি, আরেকটা জিনিস আছে হলো তোমার কোষবিদ্যা বা সাইটোলজি। তো কোষবিদ্যা বা সাইটোলজি, এটা হলো তোমার এর পরের জিনিসটা, মানে কোষবিদ্যা বা সাইটোলজি। তো এটা কি, এটা হলো তোমার হলো কোষবিদ্যা বা সাইটোলজি বুঝাই তোমাদেরকে, সরি সরি, কোষবিদ্যা বা সাইটোলজি। তো কোষবিদ্যা বা সাইটোলজি এটা কি, এটা হলো জীববিজ্ঞানের একটা শাখা। আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে জীববিজ্ঞান, তো জীববিজ্ঞান আমরা পড়ি, এটা হলো জীববিজ্ঞান। বাট আমরা যখন হায়ার লেভেল ইউনিভার্সিটি উঠবা, এর উপরে মানে ইউনিভার্সিটি প্লাস হলো তোমার বিভিন্ন রিসার্চ ক্ষেত্রে এই হলো কি বলে, এই বায়োলজিকে বেস করে অনেক সাবজেক্ট তৈরি হয়েছে। তো এর ভিতরে একটা সাবজেক্ট বা একটা ধরো একটা মানে কি বলে একটা সেক্টর, সেটা কি কোষবিদ্যা বা সাইটোলজি। অর্থাৎ এটা হলো একটা সেক্টর বা মানে সাবজেক্ট বলতে পারো, যেখানে কি শুধু কোষ নিয়ে আলোচনা করা হয়, শুধু কোষ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এই যে আমরা জানলাম যে কি কোষের এই হিস্ট্রি, দেন হলো কোষের এই বৈশিষ্ট্য, যে কোষ এইটা করতেছে, ওইটা করতেছে, ওইটা করতেছে, এগুলো কেমনে জানলাম,
এগুলো জানলাম কি, তখন কারণ কি মানুষ হলো এটা সম্পর্কে রিসার্চ করছে, রিসার্চ করে এই জিনিসগুলো বের করতেছে। তো বের করে তোমার হলো মানে তো এখন এটাকে তো জীববিজ্ঞানের একটা মানে সেক্টরে ফেলানো লাগবে, তো ওটাকে কোথায় ফেলাইছে, ওটাকে এই কোষবিদ্যা বা সাইটোলজিতে ফেলানো হয়েছে। মানে অর্থাৎ মানে বাংলা কথা হলো কোষবিদ্যা বা সাইটোলজি হলো জীববিজ্ঞানের একটা শাখা, মানে একটা শাখা যেখানে কি, যেখানে তোমার এই কোষ নিয়ে, কোষের বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা হয়। তো মানে তোমার যদি পরীক্ষার কথা ভাবো, তো পরীক্ষায় তোমার প্রশ্ন করা হবে এরকম যে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করে সেটাকে কি বলা হয়। এখন কথা হলো তোমার পরীক্ষায় কখনো তোমার কোষবিদ্যা থাকবে না, কারণ তুমি জানো মানে স্যাররাই জানবে বুঝবে যে কোষ কোষ নিয়ে আলোচনা কোথায় করা হবে, কোষবিদ্যাতেই তো করা হবে, তাই না? কিন্তু যদি তোমার এই সাইটোলজি ওয়ার্ডটা ইউজ করে বাংলায় সুন্দর মতো সাইটোলজি লিখে দেয়, তখন তুমি একটু কনফিউজ হয়ে যাইতে পারো যদি না পড়ো যে সাইটোলজির সাথে কোষের কি সম্পর্ক হইতে হইতো বা হবে কি না কি না কি, তো তখন একটু কনফিউজ হয়ে যাবে। তো তোমার যদি পরীক্ষায় হিসাবে দেয় তো কখনো কোষবিদ্যা ওয়ার্ডটা দেবে না, কি দেবে, সাইটোলজি দেবে। তো সাইটোলজি বা কোষবিদ্যা কি, জীববিজ্ঞানের যে শাখায় মূলত কোষ সম্পর্কে আলোচনা করা হয়। এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা কোষবিদ্যার পাশাপাশি সাইটোলজি ওয়ার্ডটাও একটু চিনে নাও। এই তো গেল। এখন এই যে কোষবিদ্যা, তো কোষবিদ্যা, তো এই কোষবিদ্যা কি ধরো সবারই তো একটা মানে কি বলবো আবিষ্কারক, যে কোষবিদ্যা মানে এই যে জীববিজ্ঞানের একটা সেক্টর কোষবিদ্যা, এটা তো আর এমনি এমনি হয়ে যায়নি, কেউ তো এই কোষবিদ্যাটা করছে। তো এই কোষবিদ্যাটা প্রথমত আনছে কি, এই কোষবিদ্যাটা আনছে হলো তোমার রবার্ট হুক। রবার্ট হুক, তো রবার্ট হুককে আমরা সবাই চিনি, রবার্ট হুক কি কোষের আবিষ্কারক। তো কোষের আবিষ্কারক হলো রবার্ট হুক, এজন্য এই রবার্ট হুককে কি বলে, যে কোষবিদ্যা অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করায়, এই কোষবিদ্যার হলো জনক হলো রবার্ট হুক। কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক। তো রবার্ট হুক তোমার অনেক আগেই মারা গেছে। তো আর আধুনিক ভাবে মানে রবার্ট হুক ধরো প্রাচীন কালের মানুষ, তিনি মোটামুটি একটা মানে তার সে একটা রিসার্চ করছিল কোষ নিয়ে, বাট আধুনিক কালে আরো হায়ার জিনিসপত্র বেরোইছে, মানে আরো বেশি মানে আরো ডিপে যায় বিজ্ঞানীরা রিসার্চটা করতে পারতেছে। তো সেই ক্ষেত্রেও আবার একজন বিজ্ঞানীর অনেক বড় একটা অবদান আছে, তিনি হলো কার্ল পিস ওয়ানসন। এই জন্য কার্ল পিস ওয়ানসনকে কি বলা হয়, আধুনিক কোষবিদ্যার জনক। তো তোমাদের এই দুইটা জিনিস জানা লাগবে, যে কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক আর আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পিস ওয়ানসন। এতটুকু তোমাদেরকে জানা লাগবে। তারপরে তোমার একটা কোষ তত্ত্ব আছে, তো কোষ তত্ত্বটা কি এটা তোমার জানা লাগবে না, বাট এই কোষ তত্ত্ব কারা প্রদান করেছে এটা একটু জানা লাগবে। এই তিনটা বিজ্ঞানীর নাম জানা লাগবে। তো বিজ্ঞানীর নামগুলো তোমার মানে দুইটা ভাগে ভাগ করে মানে বড় নামটা দিয়ে আছে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা পার্ট দাগাই দিছি। একটা পার্ট কেন দাগাইছি, তো তোমার পরীক্ষায় ধরো এই তিনটা বিজ্ঞানীর নাম দিল, যে কোষ তত্ত্ব কে আবিষ্কার করছেন, যে কোনো একটা বিজ্ঞানীর নাম দিয়ে দেন, অন্য বিজ্ঞানীর নাম দিল। তো আমি যেই পার্টটা আবিষ্কার করেছি মানে যেই পার্টটা তোমাদেরকে দাগাই দিয়েছি, তো তোমার স্যাররা যদি তোমার অপশন দেয় তাহলে হয় ওই পার্টটা দেবে, না দুইটা পার্ট দেবে, কখনো আমি যেটা দাগাইনি ওইটা দিবে না। এই জন্য তুমি খামাকা দুইটা পার্ট পড়ে তোমার মাথা নষ্ট করার লাভ নেই, তুমি জাস্ট ওই ছোট পার্ট, আমি যে তিনটা ছোট পার্ট দাগাইছি ওই তিনটা ছোট পার্ট পড়বা। যে কোষ তত্ত্ব প্রদান করেন কি, কোষ তত্ত্ব প্রদান করেন হলো স্লাইডেন সোয়ানার ভার্চু, স্লাইডেন সোয়ানার ভার্চু কোষ তত্ত্ব প্রদান করেন। এই হলো জিনিস। তো এই হলো মোটামুটি তোমাদেরকে আমি কোর্স সম্পর্কে একটা মোটামুটি ভালো একটা ধারণা দিয়ে দিছি। তো ক্লাসটা মোটামুটি ভালোই মানে মোটামুটি আসলে জিনিসগুলো আসলে বিস্তারিত আলোচনা করলে ক্লাস লেন্দি হয়ে যায়, বাট লেন্দি হোক বিষয় না, বাট তোমরা যদি জিনিসটা প্রপারলি ফিল করতে পারো, জিনিসগুলো তোমাদের মাথার ভিতরে থাকবে, তোমরা ফিল নিয়ে পড়তে পারবে। আমার লক্ষ্যটা ওটাই, তোমাদের বেসিকটা স্ট্রং করা। আমি তোমাদের কখনো বলি নাই যে আমি তোমাদেরকে এইচএসসি তে একদম 90+ নাম্বার পেয়ে একদম 100 পদে, এটা আমার কখনো টার্গেট না। আমার টার্গেট কি, আমার টার্গেট হলো তোমাদের বেসিকটা স্ট্রং করা, তোমাদেরকে প্রপারলি বোঝানো জিনিসগুলা, এটাই হলো আমার কাজ। তো আমি সেটাই করতেছি, যে আমি মোটামুটি তোমাদেরকে একদম বেসিক প্রতিটা জিনিস একদম নিচে থেকে মানে একদম মানে কি বলবো একদম নিচে থেকে একদম আস্তে আস্তে ধাপে ধাপে উপরে যাচ্ছে, এই জন্য আমি প্রতিটা জিনিস একদম প্রপারলি এক্সপ্লেন করার ট্রাই করতেছি। তো মোটামুটি আজকের ক্লাসে তোমাদের কোর্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। মানে মোটামুটি আমার মানে কোর্স সম্পর্কে একটা তোমরা মোটামুটি একটা ভালো ধারণা দিছো। তো আমি যেইভাবে ধরো আগের ভিডিওতে কিভাবে ফলো করবা, ওই ভিডিওটা একটু দেখলে বুঝতে পারবা যে এর পরবর্তী মানে প্রসিডিউরটা কি, এরপরে তোমরা কি করবা। তো ওই হিসাবে তোমরা এই জিনিসটা একটু প্রপারলি পড়ে নিবা, আমার ভিডিওটা 1-2 বার দেখে জিনিসগুলা প্রপারলি মানে রিয়েলাইজ করবা। আমি যেগুলো বলেছি মুখে ওইগুলো আসলে লিখে নেওয়ার কিছু না, তোমরা জাস্ট মাথার ভিতরে একটু হালকা হালকা মানে হালকা হালকা একটু মাথার ভিতরে একটা আভাসটা আনো, তোমাদের মতো করে জিনিসগুলা মানে মাথার ভিতরে সাজায় নাও। মানে ওরকম ভাবে এগুলো তোমার মুখস্থ করার কিছু না, জাস্ট কথাগুলো একটু শোনো, শুনলে তোমরা জিনিসগুলো ফিল করতে পারবা যে এই সবগুলো কিছুর পিছনে একটা কারণ আছে। ওই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। আর এই যে আমি এইভাবে তোমাদেরকে বই বলে বলে দাগাচ্ছি, তো আমি এভাবে বলে বলেই বলবো, তোমরা দাগাই নিও। প্লাস হলো আমি এই যে আমি মানে প্রতিদিন যতটুকু পড়াবো অতটুকু তোমার হলো ছবি মানে ওই পেজটা তোমার ছবি তুলে আমার ওই ফেসবুক পেজ যেটা আছে ফেসবুক পেজে তোমার আপলোড দিয়ে দিব। তো যারা ধরো প্রপারলি বইটা দাগাইতে পারো নাই, তারা ওই যেটুকু বাদ আছে ওইটুকু ওই ফেসবুক পেজ থেকে দাগাই নিও।
এই হলো আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে তোমার কোষের প্রকারভেদ নিয়ে মানে নেক্সট ভিডিওটা তোমার কোষের প্রকারভেদ, দেন পরবর্তীতে যতটুকু পড়ানো যায় ওই পর্যন্ত হবে না। তো আজকের মতো ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।